Ranjan. 17 Eco Contour. আধার রাতের শহরে ফিসফিসিয়ে চলে যাত্রা, শুধুই ঝুঁকি নেওয়ার রহস্যের ছলে। আপনি কি গোয়েন্দা গল্পের ভক্ত? শুরু হোক তদন্ত, এ খেলা সর্বনাশী, সব মিথ্যের বাজিমাত, গোয়েন্দার বাঁকা হাসি। জমে উঠুক রোমাঞ্চ, বিভিন্ন অজুহাতে এসেছে আবার নতুন গল্প, নিশিডাকের রাতে। নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলতি টোটো থেকে লাফিয়ে নামাটা কিংশুকের বহু বছরের পুরনো প্র্যাকটিস। টোটোর ভাড়া মিটিয়েই এক দৌড়ে গিয়ে লোহার বড় দরজাটা ঠেলে ঢুকেই জোরে চিৎকার করতে করতে চলে গেল বাড়ির ভিতরের দিকে। মাসি, ও মাসি! কে এলি? ঘচাই? মাসি তখন সদ্য স্নান সেরে ছাদে জামা কাপড় মেলছিলেন। কিংশুকের ওই বাঁচখাই ডাক শুনে ছাদ থেকেই সাড়া দিলেন তিনি। ঘচাই কিংশুকের মাসি প্রদত্ত একটি নাম। এমনিতে ওর সার্বজনীন নামটা খুবই আধুনিক, রনি। কিন্তু এই মাসি আর মেশো দুজনে ওকে আদর করে ঘচাই বলে ডাকে। আজ আসার কথা ছিল বটে ছেলেটার, কিন্তু সে তো সন্ধ্যাবেলার দিকে। এখনই চলে এলো যে বড়, আর অমন চিৎকার করে ডাকছে। কিছু বিপদ আপদ হয়নি তো? তখনও আধবালতি নিংড়ে রাখা জামা কাপড় পরে রয়েছে। তাও দুশ্চিন্তা থেকেই ছাদ থেকে তাড়াতাড়ি নেমে এলেন মাসি। কিন্তু ওমা, কোথায় কি? সে ছেলে তো ঝড়ের গতিতে বাড়িতে ঢুকে এক মুখ হাসি নিয়ে ঝড়ের এই গতিতে বনির ঘরে গিয়ে ঢুকল। মাসির অবশ্য এটা দেখে খুব ভালো লাগলো, কারণ ঘচাইয়ের মুখ গম্ভীর থাকলে কিংবা মন খারাপ থাকলে মাসির ভালো লাগে না। আসলে তিনি বড় ভালোবাসেন বোনের মা মরা ওই ছেলেটাকে। ধরাম করে একটা বিকট শব্দ করে দরজাটা খুলে ঘরে যখন ঢুকলো কিংশুক, বনি তখনও মন দিয়ে ভিডিও গেম খেলছে। আর চোখে একবার দরজার দিকে তাকিয়েই আবার টিভি স্ক্রিনে কনসেন্ট্রেট করে আস্তে করে শুধু বলল, কি খবর বস? এত এক্সাইটেড? গেস কর দেখি, গেস কর। এই গেস কর কথাটাতেই বনির কিরকম যেন সন্দেহ হলো। ঘাড় ঘুরিয়ে কিংশুকের দিকে তাকালো। কিংশুকের চোখে মুখে তখন উপচে পড়ছে আনন্দ, উত্তেজনা দুই। ব্যাস, আর বুঝতে বাকি রইল না বনির। সঙ্গে সঙ্গে হাতের রিমোটটাকে জাস্ট তুড়ি মেরে সোফায় ফেলে দিয়ে আনন্দে ঝলসে ওঠা চোখ নিয়ে জিজ্ঞেস করে উঠল, দাদু রাজি? ইয়েস, দাদু রাজি। কাকা রাজি? ইয়েস, কাকাও রাজি। ইয়ে! প্রায় 5 বছরের বাচ্চার মতোই আনন্দে লাফিয়ে উঠল বনি। সঙ্গে একই রকমভাবে ওর সঙ্গে যোগ দিল বনিও। রনি আর বনি একাধারে মাস্তুতো দুই ভাই, অন্যদিকে জ্যাঠতুতো খুড়তুতো দুই ভাই। রনির মা সে রনিকে 6 বছরে ফেলে রেখেই মারা যান, হাড়ে কর্কট রোগ হয়ে। তখন থেকেই বাচ্চা রনি বেড়ে উঠেছে ওর বাবা আর দাদুর কাছে। 20 আর 21 বছরের এই ভাতৃযুগল ছোট থেকেই একদম যাকে বলে হরিহর আত্মা। এই মুহূর্তে আনন্দে আত্মহারা হয়ে উঠেছে, কারণ ওরা রাজি করিয়ে ফেলতে পেরেছে দুজনেরই বাবা, বনির মা, ওদের দাদু সব্বাইকে। কিসের জন্য? না, বন্ধুদের সঙ্গে পশ্চিমবঙ্গের এক গ্রামীণ অঞ্চলে জঙ্গলে অ্যাডভেঞ্চার ট্রিপে যাবার জন্য। এক যে ছিল পুষি, মাছ পেলে সে খুশি। একদিন তার মাছ ছিল বাসি, রাগ করে সে চলে গেল কাশি। বুসিকে না দেখতে পেয়ে কাঁদি আমার পিসি। ছাগল দুখানা খুঁটিতে বেঁধে দিয়ে নিজের খেয়ালে গান গাইতে গাইতে ঘরে ফিরছিল মাদন। বয়স 10, গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 3-তে পড়ে। এই বয়সে ওর যতটা নামতা মুখস্থ থাকার কথা তার থেকে অনেক বেশি বাংলা ছবির গান, হিন্দি ছবির গান
আরও কত কবিতা সমস্ত মুখস্থ রয়েছে। বুড়িকালী মন্দিরের পাশে বেশ অনেকটা জায়গা জুড়ে তাজা কচি ঘাস গজিয়েছে। ছাগল দুটোকে আজ তাই বড় মাঠে না বেঁধে ওখানেই বেঁধে দিয়ে ফিরতি পথে খানিকটা এসে সবে নিজের দুচোখ কুঁচকে জোরে নিঃশ্বাস টিশ্বাস টেনে গান ধরেছে মাতন। বলা ভালো কবিতা। ছিল বাসি, রাগ করে সে আচমকা পিঠে এসে পড়ল এক ৮২ শিক্ষাঘাত। খুশি কিন্তু কে আমি বড্ড ভালোবাসি। তারপরেই ও চুলের মুঠিটা ধরে কে যেন ওর মাথাটা বনবন করে ঘুরিয়ে দিল খানিক। ধুলাইয়ের এই ধরন মাতন বিলক্ষণ চেনে। ওরে মুখ পুরি, তুই নাইসে বেড়াচ্ছিস? আজ কাস্তে মা আসবে জানিস নে? বনে বাজারে ঘুরতেছিস যে বড়। তোমারে তোমারে কবার কয়েছি আমি মা, ওটা কাস্টমার নয়, কাস্টমার। বারে এলে না আমার বিদ্যান রে। বলি সবজি গুলান যে কাটতে হবে সে হুঁশ আছে? হাঁসের দিশি ডিম গুলান যে সেদ্ধ করে রাখনু সেই কখন? ওগুলোর খোসা কিটা ছাড়াবে? হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। তুই মেজাজ কাটে দেখাস? হ্যাঁ আমারে মেজাজ দেখাস তুই? তোর মজা আমি দেখাচ্ছি, দাঁড়া তুই। আবার এক রাউন্ড চুলের মুঠি ধরে মাতনের মাথাটা রাউন্ড রাউন্ড ঘুরিয়ে দিলেন মাতনের মা। ভদ্রমহিলাকে এতে ঠিক দোষও দেওয়া যায় না। স্বামী ভ্যান রিকশার চালক ছিলেন, তাও নিজের রিকশা নয়, অন্য একজনের রিকশায় ভাড়া খাটতেন পণ্য আদান প্রদান করার জন্য। ভীষণই অল্প রোজগার, কোনো রকমে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। এখন ভাগ্যদেবতার রসিকতায় সেই ব্যক্তি সম্পূর্ণ পঙ্গু হয়ে বাড়িতে শয্যাশায়ী। মাতনের মা কুন্তিবালা অবশ্য নিজের ঝুপড়ি থেকে কিছু দূরেই একটা ছোট্ট দোকান চালাতেন। চা, পাউরুটি, টোস্ট, ডিম ভাজা, ঘুগনি, এই সমস্ত খাবার জিনিস আর কি। দোকান বলতে অবশ্য শুধু একটা কাঠের ছোট্ট টেবিল। প্রত্যেক দিন সকালে সেটা নির্দিষ্ট জায়গায় পেতে তাতে স্টোভ, চাটু, খুন্তি ইত্যাদি মেলে বসিয়ে ব্যবসাপাতি করে রাত হলে আবার সব গুটিয়ে নিয়ে নিজের কুঁড়ে ঘরে ফিরে আসা। এই ছিল কুন্তিবালার তখনের রোজ নামচা। কিন্তু এখন সে ব্যবসা খানিক বাড়িয়ে তাকে তৃণ থেকে একটি ছোট আকারের ফুলের টবের পর্যায়ে নিয়ে গেছেন তিনি। স্বামী অসুস্থ, সংসারে রোজগারের একটা দিক হঠাৎ করেই খোঁড়া হয়ে গেছে। এটাই তাই করতে হয়েছে কুন্তিবালাকে। এই নিকশপুর জায়গাটা গভীর ঘন জঙ্গল আর অসংখ্য ছোট ছোট টিলায় ঘেরা। পশ্চিমবঙ্গের একটা স্বল্প জনপ্রিয় পর্যটন কেন্দ্র। হাতে গোনা গুটি কয়েক হোটেল আর লজ রয়েছে এখানে। তার মধ্যে লজগুলোতে থাকা খাওয়ার ব্যবস্থা থাকলেও ওই হোটেলগুলোতে শুধু থাকার ব্যবস্থাই আছে। তাই ওই হোটেলগুলোকেই ঘিরে বেশ কিছু অস্থায়ী কিন্তু 12 মাসের খাবারের দোকান গড়ে উঠেছে এই বছর 10 হলো। যবে থেকে নিকশপুরে একটা অ্যাডভেঞ্চার এক্সপ্লোরেশন ক্যাম্প তৈরি হয়েছে, প্রত্যেক বছরই বর্ষাকালটা বাদ দিয়ে বাকি পুরো বছরটাতেই ঝাঁকে ঝাঁকে বেশ কয়েকজন করে অল্প বয়সী আর মধ্যবয়সী ছেলে মেয়ে অ্যাডভেঞ্চার ট্রিপে আসতে শুরু করেছে। এতে অবশ্য কারোরই ভালো বই মন্দ হয়নি। অনেক গরিব মানুষের কর্মসংস্থান হয়েছে। গ্রামের রাস্তাঘাট আগের থেকে কিছুটা হলেও উন্নত হয়েছে। সন্ধে 7টার পর যে পুরো গ্রামটা সত্যি সত্যি নিকষ কালো অন্ধকারের মধ্যে তলিয়ে যেত, সেইটার কিছুটা সুরাহা হয়ে এখন প্রতি 500 মিটার ছাড়া ছাড়া রাস্তায় টিমটিমে হলেও একটা করে আলো জ্বলে। এইসবের মধ্যেই কুন্তিবালার লাভ হয়েছে ওই খাবারের ব্যবসাটা। স্বামী ভ্যান চালিয়ে যা আয় করত তার থেকে বেশ কিছুটা বেশি রোজগার হচ্ছে এখন ট্যুরিস্টদের ওই অর্ডারে রুটি, পরোটা, হাঁসের ডিম কষা, বনমুরগির কষা, তরকা, ছোলার তরকারি এই সমস্ত বানিয়ে দিয়ে। কিন্তু এইসবের মধ্যে একটা ক্ষতিও ভীষণভাবে হয়ে যাচ্ছে ভিতরে ভিতরে। সেটা আর খেয়াল করেননি কুন্তিবালা। সেটা হলো ওর অমন বুদ্ধিমতী মিষ্টি বাচ্চা মেয়ে মাতন। মাতনের লেখাপড়াটা ধীরে ধীরে কালের গহ্বরে হারিয়ে যাওয়া। মাতন খুবই মেধাবী ছাত্রী, অল্প বোঝালেই যে কোনো বিষয়ে খুব সহজে বুঝে যায়। কিন্তু ওকে বোঝানোর মতন তেমন কেউ নেই। ব্যবসা বাড়ায় ওর মা ওকে পুরো দস্তুর রান্নাবান্না, বাসন ধোয়া, বাড়িতে বাবার সেবা শুশ্রূষা করা এইসব কাজে লাগিয়ে দিয়েছেন। অপরাগ তিনি। পেটের খিদে আর শিক্ষার খিদের মধ্যে প্রকৃতি সবসময়
পেটের খিদেকেই জিতিয়ে এসেছে বরাবর। ফলত দিনে দিনে মাতনের স্কুলে যাওয়া কমছে, আর ওকে কাঁচা সবজির দোকানে কিংবা মাছ মাংস মুরগির দোকানে দেখতে পাওয়া যাচ্ছে বেশি। হ্যাঁ রে দিদি, আমরা যেখানে যাচ্ছি ওখানে নাকি বাঘ আছে। হ্যাঁ, ভাল্লুকও আছে। তুই গেলেই তোকে অ্যাটাক করবে। দূর বাবা, বল না। সে আছে হয়তো, কিন্তু তুই কেন ভয় পাচ্ছিস? আমরা তো অ্যাডভেঞ্চার ট্রিপেই যাচ্ছি। আরে না না, ভয় কেন পাবো? আমি ওসব ভয় টয় পাই না। তাই? আর ভূত এলে? ভূত? আগে হ্যাঁ, ভূত এলে কি করবি? আচ্ছা আসুক, তারপর দেখে নেব। রোহিত আর রাহুল দুই ভাই বোনের কথা হচ্ছিল। আচমকা এই শেষের কথাটা বলেই দিদির উত্তরের অপেক্ষা না করেই কেন যেন ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল রাহুল। সম্ভবত ভূতের নাম শুনে নিজের ভয় লুকোতে ওভাবে পালালো। উফ! মনে মনে এটা ভেবেই খানিক খিলখিলিয়ে হেসে নিয়ে ড্রেসিং টেবিলে নাইট ক্রিম মাখতে বসে গেল রোহিতা। বহু কষ্টে বাবাকে রাজি করিয়েছে ওরা দুজনও। রোহিতার বয়স এখন 21, ওর ভাইয়ের বয়স 15। বাবার পরিষ্কার বক্তব্য, একজন উঠতি বয়সের যুবতী আর একজন পশ্চাৎপক্ষ ডেপো কিশোর। কোনো অভিভাবক ছাড়া এই দুই ভাই বোনকে একসঙ্গে ছাড়া যাবে না কোনোভাবেই। এখন সেই নাটাকে হ্যাঁতে পরিবর্তন করাতে ওই দুই ভাই বোনকে যে কি পরিমাণ কাঠখড় পুড়িয়ে তার ধোঁয়ায় প্রায় দিন 15 ধরে হাঁচি কাশি সহযোগে বাবাকে তৈলমর্দন করে যেতে হয়েছে, তা শুধু ওরা দুজন আর ঈশ্বরই জানেন। এই 15 দিন ধরে একটানা রোজ রাত 3টে অবধি রাহুলের চিৎকার করে করে কোনোদিন বাবর, হুমায়ুন, আকবর, তো আবার কোনোদিন মূল মধ্যরেখা, দ্রাঘিমা রেখা ইত্যাদির নামগান করে যেতে হয়েছে। ওদিকে আবার রোহিতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রায় সবসময় ডিঅ্যাক্টিভেট করে রেখে মন দিয়ে 3rd ইয়ারের পড়াশোনায় ডুবে থাকার অন্তত অভিনয়টা করে গিয়ে তারপর বাবার কাছে যাওয়ার পারমিশন পেয়েছে দুই ভাই বোন। উফ! হাঁপ ছাড়া শান্তি আর ভুবন জোড়া আনন্দ। মাসটা ডিসেম্বর, মোটামুটি বেশ ভালো ঠান্ডা কলকাতা শহরে। ভালো করে তাই শীতের পোশাক, জল গরম করার ইমার্শন হিটার, চা কফি নিজেরাই তৈরি করে নেওয়ার জন্য ইলেকট্রিক কেটল ইত্যাদি সহযোগে গুছিয়ে একটা রুকস্যাক দুজনের জন্য প্যাক করে নিয়ে ভোর 4টে নাগাদ রওনা দিল রোহিতা আর রাহুল। ওদের বাবার মুখে তখন রাগ আর সম্মতির এক হাত ধরাধরি করা অভিব্যক্তি। ভদ্রলোক একাধারে খানিক ক্রোধ অনুভব করছেন ছেলেমেয়ে দুটোকে আটকে রাখতে পারলেন না বলে, আবার একই সঙ্গে বেশ ভালো লাগছে ওরা ধীরে ধীরে স্বাবলম্বী হবার দিকে পা বাড়াচ্ছে বলে। পাশেই ওদের মা দাঁড়িয়ে আছেন এক মুখ দুশ্চিন্তা নিয়ে। মুখে বলছেন বটে, দুগ্গা দুগ্গা, সাবধানে আয়। কিন্তু মনে মনে বলছেন, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে আসুক। কি যে দরকার এসব অ্যাডভেঞ্চারের কি জানে। কিন্তু মুখে কেউ কাউকে এটা বলছেন না। আবার ভদ্রলোক ভাবছেন, যাক, আমি যে একটু হলেও মনে মনে খুশি হয়েছি সেটা ওকে বললে ও ভাববে যে আমাদের তিনজনের কেউই ওর দুশ্চিন্তার জায়গাটা বোঝে না। আবার ভদ্রমহিলা ভাবছেন, এতটা দুশ্চিন্তার কথা ওকে জানালে ও যদি ছেলে মেয়ে দুটোকে যেতেই আর না দেয়, তাহলে তো আমাদের ছেলে মেয়ে দুটোর ইচ্ছেই অপূর্ণ থেকে যাবে। অভিভাবক হওয়া সত্যি বড় বিচিত্র এক ভূমিকা। রোহিত আর রাহুল ধীরে ধীরে ছোট হতে হতে ওদের দৃষ্টির অগোচরে চলে গেল। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে। ভোর তখন 4:15। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, হাতে ফুলের সাজি নিয়ে তার মধ্যেই প্রতুল নস্কর গলা ছেড়ে গান গাইতে গাইতে যাচ্ছে খ্যাপা জঙ্গলের দিকে। এটা ওই লোকটার রোজকার রুটিন। মাতরের মা তখন ঘুম চোখে নিজের ঘরের বাইরেটায় বসে উনুনে আঁচ দেন। পাশ দিয়ে প্রতুল নস্কর চলে যাবার সময় প্রত্যেক দিন একবার করে গান থামিয়ে এক হাত তুলে কুন্তিবালাকে জিজ্ঞেস করে যান, কি বৌদি, ভালো তো? দাদা ভালো আছে তো? হ্যাঁ ভাই, ভালো আছি। তা তোমরা ভালো? তোমার মেয়ের খবর কি? হ্যাঁ বৌদি,
সবাই ভালো আছি। ব্যাস ওইটুকুই। এর এক বর্ণ বেশিও নয়, এক বর্ণ কমও নয়। প্রতিদিন এই একই প্রশ্ন আর একই উত্তর, তারপর আবার গান গাইতে গাইতে এগিয়ে যাওয়া। আমায় ভাষাইলি রে আমায়। এমনকি মজার কথা, প্রত্যেক দিনের গানটাও এক। বুড়ি কালী মন্দিরের ঠিক পিছন দিকটাই হলো খেপা জঙ্গলের শুরু। এই জঙ্গলটার শুরুর ঠিক মুখে রয়েছে একটা শতাব্দী প্রাচীন ভাঙাচোরা মন্দির। একসময় এই মন্দিরে খুব আড়ম্বর সহযোগে মা বুড়ি কালীর আরাধনা করা হতো। প্রতুল নস্কর প্রতিদিন প্রথমে এই মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের গান থামিয়ে তারপর মন্দিরের দাওয়ায় হাতে ধরা ফুলের সাজিটা নামিয়ে রেখে বাইরে থেকেই চোখ বুজে মা বুড়ি কালীকে হাত তুলে প্রণাম করে। চিৎকার করে মাকে বলে, মা মা মারে, এই জগৎ সংসারকে ভালো রাখ মা, ভালো রাখ। বলা হয়ে গেলে আবার দুহাত নামিয়ে চোখ খুলে মন্দিরের রাখা দাওয়া থেকে ফুলের সাজিটা তুলে নিয়ে ওখান থেকে হাঁটা দেয়। এইবার উদ্দেশ্য খেপা জঙ্গলের দিকে যাওয়া। খেপা জঙ্গল, সবাই বলে ওই জঙ্গলে নাকি এক দানবিক শক্তি বাস করে। নিকশপুর গ্রামটা থেকে এই খেপা জঙ্গলকে আলাদা করেছে ওই বুড়ি কালী মন্দির। সূর্য ডোবার পর বুড়ি কালী মন্দিরের ওই দিকে আর কেউ বড় একটা যায় না, কারণ ওই জঙ্গলের ভিতর আজ অবধি যারাই গেছে তারা নাকি আর কেউ ফিরে আসেনি। এখানেই শেষ নয়, বুড়িকালী মন্দিরের গায়ে লাগোয়া জমিটায় যদি কারো গরু ছাগল বাঁধা থাকে কিংবা কারো বাড়ির হাঁস মুরগি যদি দানা খুঁজতে খুঁজতে হাঁটতে হাঁটতে চলে যায় ওই জমিতে কিংবা জঙ্গলের ভিতরের সামনের দিকটাতে, তারাও নাকি তারপর চিরতরে অদৃশ্য হয়ে যায়। তা এহেন এক বিচিত্র জঙ্গলের নাম খেপা জঙ্গল ছাড়া আর কি বা হতে পারত? আজ কারো ছাগল তো কাল কারো হাঁস মুরগি ইত্যাদি সবই ওই বুড়ি কালী মন্দির পেরোলেই আশ্চর্যজনকভাবে খেপা জঙ্গলের দিকে গিয়ে অদৃশ্য হয়ে যেত। এই খেপা জঙ্গলই প্রতিদিন ভোরবেলা 10-12 পা ভিতর পর্যন্ত ঢোকে প্রতুল নস্কর। বরাবরই মনে তার ভয় কম। প্রতিদিনই তাই বুড়ি কালীর মন্দিরে এক দফা প্রণাম করে তারপর খেপা জঙ্গলে গিয়ে দেখে বেছে টাটকা জবা, শিউলি, অপরাজিতা এই 3 রকমের ফুল তুলে এনে আবার বুড়ি কালীর মন্দিরের দাওয়ায় সেই ফুলের কিছুটা সাজিয়ে দিয়ে বাকিটা নিয়ে বাড়ি ফিরে যায়। আজও সেই একই রকম নিয়ম মতো প্রতুল নস্কর মা কালীকে ডাকার কাজটা সেরে নিয়েই পা বাড়িয়েছিল ফুল তোলার জন্য। দেখে বেছে আজও অভ্যেস মতো ফুল তুলে নিয়ে এসেছিল বেশ অনেকটাই। তারপর সেই ফুলের সাজি হাতে করে এনে তা থেকে প্রথম ফুলটা তুলে মন্দিরের দাওয়ায় সাজিয়ে রাখতে গিয়েই থমকে গেল ও। এ কি, ওটা কি? এই তো মিনিট 10 আগে এখান থেকে গেলাম, কই তখনও তো ছিল না এটা দাওয়ায়। এখন তাহলে এইটুকু সময়ের মধ্যে এটা এলো কোথা থেকে? ফুল আর দেওয়া হলো না প্রতুল নস্করের। ভয় আশঙ্কায় আস্তে আস্তে 1 পা 2 পা করে পিছিয়ে এসেই পিছন ঘুরে ওখান থেকে দৌড়ে পালালো সদা সাহসী প্রতুল নস্কর। হাতে ফুলের সাজিটা খসে পড়ল মাটিতেই। আর শতাব্দী প্রাচীন বুড়ি কালী মন্দিরের দাওয়ায় তখন পড়ে রইল একটা টাটকা রক্ত মাখা ছাক শিশুর মাথা। সকাল তখন প্রায় 8টা। বনিদের বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো রনি বনি 2 ভাই। দরজার সামনে দাঁড়ানো বনির মায়ের চোখে তখন জল। তাই দেখে আবার বনির বাবা বেশ শাসন করে উঠলেন স্ত্রীকে। এই নাও। আরে এই কি মুশকিল, আবার ফ্যাচ ফ্যাচ করে কান্না জুড়লে কেন? ছেলে দুটো এত দূরে একা একা যাচ্ছে। তাতে কি হয়েছে? এমন করে কাঁদছো তুমি যেন ওরা বিয়ে করতে যাচ্ছে। আশ্চর্য। দেখি ওখানে কোনো সুন্দরী 2 বোন পাই কিনা আমরা। কপালে কি আছে দেখ না। চুপ বেয়াদব। শোনো রনি বনি, জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বি ইউটিউব খুলে দেখে নিবি কিভাবে ওই বিপদ থেকে বেরিয়ে আসা যায়। তারপর ওরা দুজনে প্রণাম করল সবাইকে। 8:15 নাগাদ বেরিয়ে পড়ল ওরা নিকশপুরের উদ্দেশ্যে। প্রতুল নস্কর আজকে কাক ভরে খ্যাপা জঙ্গলের ধার থেকে উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে
নিজের বাড়ি ফিরে গিয়ে তারপর থেকেই ধুম জ্বরে পড়েছে, আর সমানে বিড়বিড় করে কি যেন এক মন্ত্র পড়ে যাচ্ছে। এই খবর 1 ঘন্টার মধ্যেই দাবানলের গতিতে গোটা গ্রামে ছড়িয়ে গেছে। কাতারে কাতারে মানুষ এসে ভিড় করেছে প্রতুল নস্করের বাড়ির কাছে। খবর পেয়ে কুন্তিবালাও গিয়েছিল, সঙ্গে মাতনও। আর গিয়ে ওর বউয়ের কাছে ওরা যা শুনল তাতে বাকিদের মতো ওদের দুজনেরও চক্ষু চড়ক কাজ। রোজ তো আমার লোকটা ভোর হতে না হতেই হাতে সাজি নিয়ে ছোটে ওই খ্যাপা জঙ্গলের দিকে। তোমরা সবাই জানো তো সে কথা। কত বারণ করি, ওগো ওদিকে যাওনি এই অন্ধকারে, ও জঙ্গলে অপদেবতা আছে, মানুষেরা সেই অপদেবতা গিলে খায়, গপ শোনোনি? তা কে শোনে কার কথা? বলে কি না গপ্পই তো শুনেছ, চোখে দেখেছ কি? কে কইব তারে তোমরাই বলো। তারপর আমি তখন সবে উঠে দোরগোড়ায় জল ছড়া দিয়েছি। ও বাবা, দেখি সে লোক নিজেই খ্যাপার মতো 2 হাত তুলে ছুটতে ছুটতে আসতেছে ঘরের দিকে। আমি তো দেখেই ভয় পেয়ে গেছি। বলছি, কি গো, কি হয়েছে তোমার? তা সে লোক সেসব কিছুই না শুনে আমাকে ঠেলে ঘরে ঢুকে গিয়ে একেবারে বিছানার ওপর উঠে গুটি সুটি মেরে বসে পড়লো। তারপর সমানে বলে যেতে লাগলো, তুমি তো ঠিক বুঝতে পারিনি বাপু, কি সব মন্তর পড়ে যাচ্ছিল বিড়বিড় করে। সে মন্তর আমি এখনো বুঝতে পারিনি বাবা। তারপর সে সব থামিয়ে কইতে শুরু করলো, একদম বেরিও না ঘর থেকে, একদম বেরিও না, মাথা কেটে নেবে, সবার মাথা কেটে নেবে। মাথা? কার মাথা সুলতা? জানি গো কুন্তি দিদি, তারপর থেকেই তো ধুম জ্বর। ওই দেখো না, দেখো না কেমন তারা শুয়ে আছে। ও বাবা গো, আমার লোকটারে কি হলো গো? সুলতা মরা কান্না জুড়ে দিল। ওর দেখা দেখি আরও 4-5 জন মহিলা যে কেন মুখে আঁচল চাপা দিয়ে ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদতে শুরু করলো, সেটা মাতনের বোধগম্য হলো না। ওর এখন মাথায় একমাত্র চিন্তা, আমার আদরের ছাগল ছানা পুঁটিকেও তো মাকে লুকিয়ে আমি শেষ কয়েকদিন ওই বুড়ি কালীর মন্দিরের ধারে গিয়ে বেঁধে আসছিলাম। ভাগ্যি পুঁটির কিছু হয়নি। ওদিকে আলোচনার ঝড় উঠেছে গ্রামের মহিলা মহলে। এই সবের মধ্যে প্রথমে কেউ খেয়ালই করল না যে প্রতুল নস্কর বিছানায় শুয়ে জ্বরের ঘোরের মধ্যেই আবার কি যেন বিড়বিড় করতে শুরু করেছে। মাতন যদিও সেটা খেয়াল করে আর এক মুহূর্ত দেরি করল না। দৌড়ে গিয়ে বিছানায় উঠে পড়েই কান পাতল প্রতুল নস্করের মুখের কাছে, আর শুনতে পেল এক অদ্ভুত মন্ত্র। ভালো করে কান পেতে 12-5 শুনে তারপর বুঝতে পারল পুরো কথাগুলো। সুলতা ততক্ষণে মাতনকে খেয়াল করেছে। উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করল, কি কইছে রে মাতন আমার লোকটা? ওম মহাকল্যই চ বিদ্যহে শ্মশানবাসিন্যই চ ধীমহি তন্ন কালী প্রচোদয়াৎ। এটা তো কালী ঠাকুরের মন্ত্র মনে হচ্ছে গো কাকি। প্রতুল কাকা তো বুড়ি কালীর মন্দিরেই ফুল দিতে গেছিল। কাকি, কাকাকে ভূতে ধরেনি তো? ওরে আমার লোকটারে কি হলো গো, কি হলো? মাতনের আজকেও স্কুলে যাওয়া হলো না। আজ অনেকজন ট্যুরিস্ট আসবে। তারা এসে মাতনদের দোকানের একদম সামনেই নতুন এই 2 বছর হলো তৈরি হওয়া বনবিথি হোটেলে উঠবে। হোটেলের মালিক পরেশ ভূঁইয়া এসে কুন্তিবালাকে বলে গেছে যে, শোনো, আজ দুপুরের আগে কিছু গেস্ট আসবে, আরও কিছু গেস্ট আসবে বিকেলের দিকে। সবার খাবার তোমার কাছ থেকে নিয়ে যাবে হোটেলের লোক এসে। আর শোনো বাবু, তোমার রান্না হয় ভীষণ ভালো, তা নিয়ে কোনো সন্দেহ নেই। শুধু শুধু কি গো দাদা? মানে শেষ 2 বছরই দেখলাম শীতকাল এলেই তুমি যে এইসব রান্নায় জোর করে খানিক ধনে পাতা গুঁজে দাও, ওটা করো না, ভাল লাগে না। ও মা, সব রান্নায় কই? তাই সব রান্নায় নয়? পরশুদিন দুপুরের খাবারে উচ্ছে আলু ভাজা ধনে পাতা গুঁজে দাওনি? হ্যাঁ মানে ঠিক আছে দাদা,
আর দেবনি। পরেশ ভূঁইয়া লোকটা আসলে হাওড়া জেলার শহুরে লোক। এর আগে কি কাজ করত সেটা কুন্তিবালা জানে না। এখন মাঝবয়সের পরে এসে এই অজপাড়াগায় জমি কিনে হোটেলের ব্যবসা খুলে বসেছে। বুদ্ধিমান লোক। নিকশপুরে অ্যাডভেঞ্চার এক্সপ্লোরেশন ক্যাম্পটা হওয়ার পর থেকে হোটেলের ব্যবসা এখানে মন্দ চলছে না কারোরই। সঙ্গে কুন্তিবালাদের মতো সংগ্রামী মানুষদের তো কিছু লাভ হয়েওছে। মুখে দাদা বলে ঠিকই, তবে পরেশ ভূঁইয়া লোকটার প্রতি কুন্তিবালা কিঞ্চিত দুর্বলতা অনুভব করে। বাজার থেকে ছোট ছোট চিংড়ি মাছ কিনে এনেছে মা। 3-4 দিন আগের আনা অনেকটা মাঝারি সাইজের কচু আছে বাড়িতে। তার উপর এখন মা বসে পেঁয়াজ, আদা, রসুন ছাড়াচ্ছে। সব মিলিয়ে মাতনের বুঝতে বাকি রইল না যে আজ দুপুরে গেস্টদের মেনুতে বেশ কষা কষা করে কচু চিংড়ি রান্না করবে বা। ভেবেই জিভে জল এসে গেল মাতনের। তারপর নিজেকে সামলে নিয়ে ও ওর দায়িত্ব মতো ঘরের বাইরে জলের বালতির পাশে রাখা মাছের ব্যাগটা নিয়ে সেটা উল্টে দিয়ে সব চিংড়ি মাছগুলো বের করে ঢেলে এক মনে একে একে ছাড়াতে শুরু করল। বরাবরই মাতন খুব কাজের মেয়ে। শুরুতে মাছগুলো মন দিয়েই ছাড়াচ্ছিল, কিন্তু আচমকা একটা শব্দ কানে আসতেই ওর মনোযোগটা একটু যেন নষ্ট হয়ে গেল। মাতনের অবশ্য দোষ নেই তাতে, কারণ কুন্তিবালা কবিতা বলছে যেন। মায়ের মুখে আচমকাই কবিতা শুনে মাতন শুরুতে একটু নড়ে চড়ে ঘাড় ঘুরিয়ে মাকে দেখল ঠিকই, কিন্তু এতে যে পরিমাণ ওর হতচকিত হওয়ার কথা তার সিকি ভাগ্য সে বিচলিত হল না। তার বদলে কেমন যেন গম্ভীর হয়ে আগের মতোই এক মনে মাছগুলো ছাড়িয়ে যেতে লাগল। কুন্তিবালা বিষয়টা প্রথমে খেয়াল করেননি। বেশ কিছুক্ষণ গুনগুন করার পর হঠাৎ খেয়াল হলো তার যে মেয়ে তো শুনে ফেলছে, কিন্তু তাও সে একবারও সেই দিকে না তাকিয়ে নিজের মুখটা পর্যন্ত না তুলে দুলে দুলে মাছ ছাড়িয়েই যাচ্ছে। বিষয়টা এবার একটু খটকা লাগলো কুন্তিবালার। ঘুরে তাকিয়ে মাতনকে বলল, কি রে মেয়ে, চুপ করে আসিস কেন? মাতনের কোনো সাড়া নেই। সে নিজের মনে দুলছে আর মাছ ছাড়াচ্ছে, ছাড়িয়েই যাচ্ছে। এইবার আর নিজের জায়গায় বসে থাকতে পারল না কুন্তিবালা। উঠে মাতনের কাছে গিয়ে ওর পিঠে একটা ছোট্ট ধাক্কা দিয়ে বলল, কি রে, কি হয়েছে কি তোর? সারা দিচ্ছিস না যে? এইবার মায়ের কথাটা মনে হয় মাতনের কানে গেল, কারণ ধাক্কাটা পিঠে লাগায় হাত দুটো থেমে গেল ওর। তারপরই ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ের দিকে, কিন্তু কুন্তিবালা মাতনের সেই দৃষ্টির দিকে নিজের দৃষ্টি জোড়া লাগামাত্র ছিটকে পিছিয়ে এলো ওখান থেকে। তার রক্ত জল হয়ে গেল। ও মা গো, হে মেরে কি দৃষ্টি! ও বাবা! মাতনের চোখটা রক্তবর্ণ, যেন মনে হচ্ছে গনগনে আগুন ঝরা ওই দুটো চোখ দিয়েই এক্ষুনি মাকে গিলে খাবেও। নিজেকে শান্ত রাখতে পারল না কুন্তিবালা। মাতন তখনও দেখে যাচ্ছে ওর মাকে ওইভাবেই এক দৃষ্টে, সঙ্গে নিজের চোয়াল দুটো শক্ত করে দাঁত কিরমির করছে ও। কুন্তিবালা এবার খুব জোরে গলা তুলে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল মেয়েকে, ও মা, কি হয়েছে তোর? এমন ভাবে দেখছিস কেন? কি রে, কিছু বল। উত্তরে মাতন কিছু বলল না। তার পরিবর্তে হাতে ধরা একটা মাছ আর পায়ে করে চেপে রাখা মোটি সবকিছু ছুঁড়ে ফেলে দিয়ে হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ল। ভয় পেয়ে কুন্তিবালা পিছিয়ে এলো দুপা। নিজেকে কিছুটা স্বাভাবিক করে নিয়ে ভয় ভয় মাতনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যেই না পা বাড়িয়েছে, হঠাৎ মাতন দৌড়ে চলে গেল ওদের ঘরের ভেতর। কুন্তিবালা মেয়ের পিছু পিছু ছুটে গেল ঘরের ভেতর। গিয়েই দেখল মাতন ততক্ষণে বিছানার উপর উঠে বসেছে। কুন্তিবালা ঘরে ঢোকা মাত্র সে আবার দুলতে শুরু করলো আর চিৎকার করে বলতে শুরু করলো সেই কালী মন্ত্রটা। ও মহাকলৈচ বিদ্যহে শ্মশানবাসী নই। একবার, দুবার, চারবার বলেই যাচ্ছে মাতন, কিছুতেই থামছে না। কুন্তিবালা খাট থেকে কিছু দূরে দাঁড়িয়ে মাতনকে দেখতে দেখতে নিজের মধ্যে আরও কিছুটা সাহস সঞ্চার করে কুন্তিবালা আস্তে আস্তে এগিয়ে গেল বিছানার দিকে। কি হয় দেখার জন্য একটা হাত একটু বাড়িয়ে ছুঁতে গেল মাতনকে, কিন্তু মাতন পর মুহূর্তেই ছিটকে সরিয়ে দিল মায়ের হাত। তারপর আরও জোরে জোরে দুলতে শুরু করলো, জোরে জোরে পড়তে শুরু করলো আবার সেই মন্ত্রটা। ও মহাকলৈচ
বিদ্যহে শ্মশানবাসী নৈ চ ধীমহি তন্ন কালী প্রচোদয়াৎ। ওম মহাকালী। এবার কুন্তিবালা সত্যি আগের চেয়ে অনেক বেশি ভয় পেয়ে গেল। কুন্তিবালার স্বামী ওই একই ঘরে ওই একই বিছানায় এক কোণে শুয়েছিলেন। হঠাৎ করে মাতন কেন যেন ওর দোলা আর ওই চিৎকার করে মন্ত্র বলা থামিয়ে 2-1 সেকেন্ডের জন্য কুন্তিবালার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। এমন সময়ে হঠাৎ মাতনের চোখ মুখ কেমন যেন শান্ত স্বাভাবিক হয়ে গেল এক লহমায়। পিছন ফিরে সে দেখল তার শুয়ে থাকা বাবাকে, তারপর বাবার মাথায় হাত বুলিয়ে দিয়ে খুবই শান্ত স্বরে বলে উঠল, বাবা, আজ তো তোমাকে সকালের ওষুধটা দেওয়া হয়নি, চলো তোমাকে খাইয়ে পরিষ্কার করিয়ে ওষুধটা দিয়ে দিই। কুন্তিবালা হতভম্বের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখল। তারপর মাতন স্বাভাবিক হয়ে যেতেই ও নিজেও যথাসম্ভব স্বাভাবিক হয়ে মেয়েকে জিজ্ঞেস করল, মাতন, ও মাতন, কি হয়েছে রে মাতন? আমার আবার কি হয়েছে? কই, কিছু হয়নি তো। এই বলে সে দিব্যি বিছানা থেকে নেমে চলে গেল বাবার খাবার আর ওষুধ আনতে। সকালে নিজে চোখে দেখে এলাম পুতুল নস্করের কি অবস্থা, এখন আবার মেয়েটারও তো একই অবস্থা দেখলাম সামনে থেকে। হে হতে পারে না যে দুইয়ের মধ্যে কোনো যোগ নেই। পুতুল নস্করের বাড়িতে মাতনের সঙ্গে নিয়ে গিয়ে আমি আমার নিজের ঘরে বিপদ বয়ে আনলাম না তো, কি জানি। রোহিত আর রাহুল স্টেশনে নেমেই হোটেলে আসার জন্য একটা জিপ ভাড়া করেছিল। সেই জিপ বনবিথি হোটেলের সামনে থামল। জিপ থেকে নেমেই সামনের দৃশ্যপটে চোখ রেখে রাহুল উচ্ছ্বসিত হয়ে বলে উঠল, আরে বাস, এ দারুণ তোর জায়গাটা, কত বড় জমি, কত আলো বাতাস গাছপালা, একদম পারফেক্ট ভিলেজ বল। জাস্ট ওয়াও। তোর ভালো লেগেছে ভাই? আরে ভালো মানে দারুণ। যাক, তোর ভালো লাগলেই আমার ভালো লাগা। একটা জিনিস খেয়াল করেছিস? কি রে? আসার সময় একটা মন্দির দেখলাম না? ওই যেখানে একজন সাধু বসে কি সব করছিল? হ্যাঁ, ওটা কি বলতো? কি রে? ভূত নামানোর পুজো। হ্যাঁ দিদি, খুব খারাপ হবে কিন্তু বলে দিচ্ছি। ওমা, দেখলি না একটা মরার মাথার খুলি রাখা ছিল ওখানে? দেখেছি, বাট লিসেন, আমি থ্রিলার স্টোরিতে পড়েছি তান্ত্রিকদের কাছে ওরা অনেক থাকে, ওতে ভয় পাবার কিছু নেই। তুই ভয় না পেলেই হলো, আমার আর কি। চ ভেতরে চ। আসার সময় বুড়িকালী মন্দিরের রাস্তার পাশ দিয়েই এসেছে ওরা। গাড়ি থেকে যতটুকু দেখতে পেয়েছে তাতে মন্দিরের পিছনের জঙ্গলটার ব্যাপারে বেশ সুখ্যাতিও করছিল ওরা দুই ভাই বোন। দেখতে পেয়েছিল যে মন্দিরের দাওয়ায় বসে পাগল ভৈরব কি যেন তন্ত্রযজ্ঞ করছে। এই পাগল ভৈরব আদতে এক অদ্ভুত চরিত্র। লোকটার বয়স এখন আন্দাজ 70 কি 75। আগে এই গ্রামেরই বাসিন্দা ছিল। তারপর যখন তার 20 বছর বয়স, কি যে হলো হঠাৎ একদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির লোকেদের একটু ঘুরে আসছি বলে সেই যে বাড়ি থেকে বেরোলো আর ফিরে এলো না। বিস্তর খোঁজখবর চলেছিল তারপর, কিন্তু বিকাশ রঞ্জনের কোনো খোঁজ তারপর আর পাওয়া যায়নি। তারপর কেটে গেছে প্রায় 10-12টা বছর। একদিন কাক ভোরে এই গ্রামেরই এক গৃহবধূ গিয়েছিলেন বাড়ির কাছে এক পুকুর ঘাটে নাইতে। জলের মধ্যে নেমে তিনি হাতজোড় করে ঠাকুরের নাম গান করতে করতে জলে ডুব দিচ্ছেন, আবার উঠছেন। হঠাৎ তিনি দেখেন যে পাড়ে এক অর্ধনগ্ন ব্যক্তি বসে রয়েছে। খোঁচা খোঁচা দাড়ি, পাগল পাগল চোখ, নোংরা দাঁতে একগাল হাসি, চুলে জটা। স্বভাবতই প্রথমে সেই বধূ এই মূর্তিমানকে দেখে যারপরনাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন, এবং তার জেরে তিনি এমন জোরে চিৎকার করেছিলেন যে সেই চিৎকারের ঠেলায় আশেপাশের গাছগাছালিতে বসে থাকা কাকচড়ুই উড়ে পালানোর জোগাড়। ওর ওই চিৎকার দেখে ওই ভবঘুরে লোকটা তখন কথা বলে ওঠে। দিঘির জলের মতো শান্ত আর শীতল কণ্ঠে সে বলে ওঠে, ভয় পেও না মা, ভয় পেও না। আমি সাধু সন্ত মানুষ, আমি কারো ক্ষতি করব না মা।
তুমি মেয়ে মানুষ, পুকুরে নাইছো, তাই আমি পাড়ে বসে অপেক্ষা করছি। তুমি উঠে গেলেই আমি নাইতে নামবো। গায়ে বড় নোংরা জমেছে গো মা। মনের নোংরা দূর করতে তো সাধনার দরকার, কিন্তু গায়ে জমা নোংরা সে যে সাধনা করে দূর করা যায় না মাগো। ওই গৃহবধূ ছিলেন ঘরোয়া লাজুক মানুষ। এত ভারী ভারী কথা সে বোঝে না। এক মুহূর্ত তাই আর দাঁড়িয়ে না থেকে ভয় পেয়ে সে তক্ষুনি ওখান থেকে উঠে দৌড়ে চলে গেল। পাড়ে বসা সেই সাধু মেয়েটির এই চলে যাওয়াটা দেখতে দেখতে মনে মনে ভাবল, মানব জীবন কত জটিল। তারপর উঠে দাঁড়িয়ে সিঁড়ি বেয়ে হাঁটু জলে নেমে স্নান সারতে লাগল, নিজের গায়ে লেগে থাকা পার্থিব জঞ্জাল দূর করার জন্য। সেই দিনই সেই সাধু জল থেকে উঠে আসার পরই হাঁটতে হাঁটতে গেল কালী মন্দিরের গর্ভগৃহের ভিতর। তারপর থেকে এই সাধুকে এই গ্রামেই দেখা যায়। লোকে সাধু বাবার নাম দিয়েছে পাগল ভৈরব। এই পাগল ভৈরবকেই রাহুল আর রোহিতা আসার পথে দেখেছে। হোটেলের ভেতরে ঘরে এসে ঢুকল রাহুল আর রোহিতা। ওদের এখানে আসার উদ্দেশ্য ওই অ্যাডভেঞ্চার ক্যাম্প। নিকশপুরের চারপাশে যে ছোট ছোট টিলা আছে, সেই টিলাগুলোতেই পাহাড় চড়ার অর্থাৎ ট্রেকিংয়ের ট্রেনিং দেওয়া হবে। রাহুল আর রোহিতা ভীষণ এক্সাইটেড। দুই ভাই বোনই ঝটপট স্নান টান সেরে ফ্রেশ হয়ে নিজেদের জিনিসপত্র গুছিয়ে রেখে ঘরের বাইরে বেরিয়ে এলো খাবারের কি ব্যবস্থা আছে দেখতে। হোটেলের ম্যানেজার তৈরিই ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, ম্যাম, আমাদের এখানে বাইরে থেকে খাবার এনে দেওয়া হয়। আপনারা চাইলে ঘরে বসেও খেতে পারেন, আবার ওই আমাদের ডাইনিং স্পেসে গিয়েও খেতে পারেন, কিংবা যেখান থেকে খাবার আনা হয় এই হোটেলের একদম পাশেই, ওখানে গিয়েও গাছতলায় বসে বেশ প্রকৃতির মাঝখানে খাবার খেতে পারেন আর কি। চয়েস ইজ ইয়োর্স ম্যাম। ওই গাছতলাতেই খাবো। নতুন একটা অভিজ্ঞতার আশায় দুই ভাই বোন চলল ম্যানেজারের পিছু পিছু। কুন্তিবালার খাবারের ব্যবস্থার জায়গাটা খুব বেশি অপরিষ্কার নয় বটে, তবে খুব একটা সুসজ্জিত নয়। স্কুলে যেমন কাঠের বেঞ্চ টেবিল হয়, সেই রকমই 4খানা বেঞ্চি পাতা আছে শুধু, আর সেগুলোর সামনে রাখা আছে কাঠের টেবিল। হোটেলের কেউ যদি এইখানে বসে খেতে চায়, তবে এই বেঞ্চগুলোতেই খাবার বেড়ে দেয় কুন্তিবালা। শাল পাতার থালা, উপরে কলা পাতার আচ্ছাদন, আর তার উপরে খাবার দাবার। নিজের ঘরের দাওয়ায় বসে দূর থেকে সে দেখতে পেল যে ম্যানেজার লোক নিয়ে আসছে। বুঝতে দেরি হলো না যে আজ তার কাস্তেমা এইভাবেই বসেই খাবে। তড়িঘড়ি উঠে তাইও বন্দোবস্ত শুরু করল। কুন্তিবালা থালা পাচ্ছে আর মাতন মাটির গ্লাসে জল ঢেলে দিচ্ছে। এমন সময় এসে বেঞ্চিগুলোয় বসলো রাহুল আর রোহিতা। কি সুন্দর! এটা কি গো আন্টি? ধনে পাতা দিয়ে মূলো শাক ভাজা খেয়ে জিজ্ঞেস করলো রাহুল। একদম আসবি না মুকুরি। শহরে সব খাবারের নাম কি আমরা জানি নাকি যে তুই বড় হাসতেছিস? তুমি খাও গো বাবা, ওর কথায় কান দিও না তো। এটা হলো গিয়ে ধনে পাতা দিয়ে মূলো শাক ভাজা। মূলো? ও, কিন্তু মা দিলে জানো তো আমি খাই না। না গো বাবা, শাক সবজি খাওয়া খুব উপকার তো। এইবার থেকে মা যখন দেবে তখন খাবে কেমন? খাওয়া দাওয়া শেষ করে রাহুল আর রোহিতা একটু গ্রামে ঘুরতে বেরোলো। শীতের দুপুর, নতুন জায়গা, ভরা পেট, সব মিলিয়ে খুব ফুরফুরে মেজাজ দুজনেরই। মনে খুশিতে তাই গান গাইতে গাইতে দুই ভাই বোন ঘুরে বেড়াচ্ছে ধান জমির আল ধরে। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকো চুরি খেলা রে ভাই, লুকো চুরির খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই। কে রে? ওরে বাবা গো! চমকে যাবারই কথা, কারণ আচমকা ওদের সামনে কোত্থেকে যেন এসে দাঁড়িয়েছে মূর্তিমান স্বয়ং পাগল ভৈরব। এই তুমি কে গো? আজই আমরা এখানে এই গ্রামে এলাম, আর আসার পর থেকেই দেখছি তুমি ওই মরার খুলিটা হাতে নিয়ে সব জায়গায় আমাদের পিছন পিছন ভয় দেখিয়ে বেড়াচ্ছ। হ্যাঁ, ইয়ার কি হচ্ছে? ও বাবা গো, তোমরা আমাকে আগে দেখেছো, আবার মরার খুলিও দেখেছো?
তোমরা কে গো? আমরা যেই হই তাতে তোমার কি? পথ ছাড়ো, আমরা যাব। বলেই ওরা দুজন পাগল ভৈরবকে পেরিয়ে হাঁটা দিল ওখান থেকে। 8 পা কি 10 পা মাত্র এগিয়েছে, রোহিতা রাহুলের হাতটা শক্ত করে ধরে আছে। এমন সময় পেছন থেকে পাগল ভৈরব বলে উঠল, সে না বলতে চাও না বলবে, আমি কিন্তু ঠিক জেনে নেব। আমি হলাম ত্রিকালজ্ঞ ভৈরব, সবার ভূত ভবিষ্যৎ বর্তমান সব আমি জানি। ওর হাসির আওয়াজ এতটাই তীব্র যে শীতের দুপুরের এই ফাঁকা ধান জমিতে যেন একটা ভয়াল হিন্দোল খেলে গেল। ভাইয়ের হাতটা শক্ত করে ধরে নিয়ে রোহিতা বলল, চল ভাই, এখান থেকে চল। দুজন হেঁটে হেঁটে এসে হোটেলের দরজার সামনে পৌঁছেছে। এমন সময় দেখল আরেকটা জিপ এসে থামছে হোটেলের সামনে। ওদিকে জিপ থেকে সামনের সিটের দুটো দরজা দিয়ে লাফিয়ে নামলো 2 ভাই, রনি আর বনি। এই দিদি, আরো লোক এসেছে রে। আসবে না কেন? তুই কি ভেবেছিলিস এখানে শুধু আমি, তুই আর ভূত আছে? দিদি, খুব খারাপ হচ্ছে কিন্তু, প্লিজ আর ভূতের কথা বলিস না। গাড়ি থেকে লাগেজ নামিয়ে ওরা যতক্ষণে হোটেলের রিসেপশনে পৌঁছল ততক্ষণে ওখানে গিয়ে রাহুল আর রোহিতা দাঁড়িয়েছে। রনি বনির হাতে সিগারেট, আর সেই সিগারেটের ধোঁয়া এসে লাগছিল রাহুলের মুখে। সেটা দেখেই রোহিতা বনিকে বলল, এক্সকিউজ মি, আপনি একটু সরে গিয়ে স্মোক করবেন প্লিজ? কেন, আপনার ধোঁয়া লাগছে? না, আমার লাগছে না, তবে আমার ভাইয়ের লাগছে। ও আই সি, আই এম সরি। রোহিতার সঙ্গে কথা বলছিল বনি। বারণ করার সঙ্গে সঙ্গেই ওরা দুজন সরে গেল ওখান থেকে, এবং বিষয়টা রোহিতার বেশ ভালো লাগলো। আস্তে করে নিজের মনে বিড়বিড় করে বলল, জেনারেস বয়। তাই বাবাকে বলবো নাকি? এই চুপ, বেয়াদব। তারপর 2 ভাই বোন খিলখিলিয়ে হাসতে হাসতে নিজেদের ঘরের দিকে চলে গেল। এদিকে রিসেপশন থেকে একটু দূরে দাঁড়িয়ে ওদের চলে যাওয়াটা দেখতে দেখতে বনি আস্তে করে মন্তব্য করল, বিউটিফুল গার্ল। তাই নাকি? বলবো মেশোকে? হ্যাঁ, চুপ বেয়াদব। পরের দিন ভোরবেলা কুন্তিবালা তার নিয়ম অনুযায়ী নিজের দোরগোড়ায় জল ছড়া দিয়ে ঘর থেকে বেরিয়ে সূর্য প্রণাম করছে। এমন সময়ে প্রতিদিন এমনিতে প্রতুল নস্কর তার সেই চিরাচরিত হাঁকটা দিয়ে যায়। আজ বহু বছর পর সেই সময়টা পেরিয়ে যাচ্ছে, কিন্তু প্রতুল নস্করের দেখা নেই। বিষয়টাতে খুব খারাপই লাগছিল কুন্তিবালার। এই তো দেখলাম লোকটা কি ভালো ছিল, কি থেকে সে কি হয়ে গেল, মাতনটারি বা কি যে হলো কে জানে। এখন তো মেয়েটা ঘুমোচ্ছে, একবার ঘরে গিয়ে দেখবো নাকি যে মেয়ে স্বাভাবিক আসছে নাকি। যেমন ভাবা তেমন কাজ। ঝটপট প্রণামটা সেরে নিয়েই পিছন ঘুরে যেই না ঘরে ঢুকতে গেছে কুন্তিবালা, অমনি কানে ভেসে এলো আবার সেই আওয়াজটা, সেই এক মন্ত্রের মতো বিড়বিড়। ওম মহাকাল্যৈ চ বিদ্মহে শ্মশানবাসী নৈ চ ধীমহি। এই কথাগুলো তো মাতন বলছে, শ্মশানবাসী নৈ কিন্তু চ ধীমহি। মাতনের গলার একই দশা হয়েছে, কেমন যেন মনে হচ্ছে মাতনের সঙ্গে আরো কেউ একজন যোগ দেছে না। খুব দূর থেকে একটা কেমন একটা লাগতেছে না গলার স্বরটা। ও তো ওই মন্ত্রটাই বারবার পাঠ করতেছে। কি হয়েছে কিছুই তো বুঝতে পারতেছি না। জাগতিক এই গ্রহে সবচেয়ে বড় টান হলো নারীর টান। ভয় সিঁটিয়ে গিয়ে হলেও তাই ঘরের ভিতর গিয়ে পা রাখল কুন্তিবালা। আর ঢুকেই যে দৃশ্য সে দেখল, সেটা সে দেখবে বলে আগে থেকে একদমই প্রস্তুত ছিল না। কুন্তিবালা পরিষ্কার দেখতে পেল মাতন তার বাবার পেটের উপরে উঠে বসেছে। নিজের মুখটা আছে ওর বাবার মুখের পেছন দিক করে, আর 2 হাত বাড়িয়ে বাবার পা দুটোকে টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে ও। সঙ্গে পাল্লা দিয়ে জোরে জোরে দুলে দুলে ওই মন্ত্রটা বলছে, ওম মহাকাল্যৈ চ বিদ্মহে শ্মশানবাসী নৈ চ ধীমহি তন্ন কালী প্রচোদয়াৎ। ও মাতন, হে তুই কি করতেছিস? চুপ চুপ,
একদম চুপ, সরে যাও, সরে যাও বলছি। নেমে আয় মা, নেমে আয়, অমন করে না, বাবা লেগে যাবে যে। নামবো না, কিছুতেই নামবো না। আগে বল। কি কি বলবো মা? আগে বল আমার খাড়াটা কোথায়, কোথায় রেখেছিস? ও মারে, তুই এ কি বলতেছিস? এই প্রশ্নের উত্তর আর দেওয়া হলো না মাতনের। তার আগেই হঠাৎ করে জ্ঞান হারালো। সঙ্গে সঙ্গে চোখ বুজে বাবার গায়ের উপর দুম করে পড়ে গেল পাশে। দেখে তাড়াতাড়ি সেদিকে ছুটে গেল কুন্তিবালা, গিয়ে জাপটে ধরল মেয়েকে। কি করবো আমি, কারে বলবো, কি করে প্রতিকার করবো আমি? মাতন রে, ও মাতন। ঘটনাচক্রে রাহুল আর রোহিতের ঘর আর ওইদিকে রনি আর বনির ঘর পাশাপাশি। শুধু তাই নয়, ওরা চারজনেই একই অ্যাডভেঞ্চার ক্যাম্পের জন্য এখানে এসেছে। নয় নয় করে তাও 4-5 দিন হয়ে গেল ওরা এখানে রয়েছে। ক্যাম্পিংও শুরু হয়ে গেছে জোর কদমে। এই কদিনে রোহিতার সঙ্গে বনির বন্ধুত্ব হয়েছে বেশ। মোটামুটি সবসময় ওদের একই সঙ্গে জুড়ে জুড়ে থাকতে দেখা যাচ্ছে। এখন বিষয়টা তো এই পর্যায়ে চলে গেছে যে এদিক থেকে রাহুল আর ওদিক থেকে রনি, এই দুজন ভাই এখন ওদের রীতিমতো টিটকিরি দিতে শুরু করেছে। কিরে, বাড়িতে তাহলে বিয়ে লাগবে নাকি? কিরে, বাড়িতে গিয়ে তাহলে একটা বিয়ে লাগবে নাকি? এই বনির সঙ্গে রোহিতার বন্ধুত্বের থেকে রোহিতার ভাই রাহুল আরও একটা তথ্য আবিষ্কার করেছে যে রোহিতাও একটু আদ্রু স্মোক করে। আর এই খবরটা পেয়ে রাহুল যত না বেশি অবাক হয়েছে তার থেকে বেশি আনন্দ পেয়েছে, কারণ এইবার দিদিকে জানানো যাবে যে একটু আদ্রু স্মোক ও নিজেও করে। কালে দিনে 6-7 দিন কাটতে কাটতে এই চারজনের দারুণ একটা বন্ধুত্ব হয়ে গেল। আর বনি আর রোহিতার হতে থাকলো অল্প অল্প প্রেম। মাতনের মা এদিকে পড়েছে খুবই চিন্তায়। না না না, এটারে তো আর এভাবে ফেলে রাখা যায় না। এমন তো বারবারই হচ্ছে এখন, ঠিক যেন মাতনের উপরে অন্য কেউ ভর করছে। আবার কিছুক্ষণ পরে তো দেখতেছি মাতনটা ছেড়েও দিচ্ছে। না না, মাতন তো কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। কি করবে আর কি করবে না কিছুতেই ভেবে না পেয়ে অবশেষে কুন্তিবালা ঠিক করলো, একবার কি পাগল ভৈরবের কাছে যাব? গেলে কি ভালো হয়? পাগল ভৈরব তো বলে যে সে নাকি ত্রিকালজ্ঞ, সব জানেন। তা একবার কি জিজ্ঞেস করে দেখবো যে পুতুল নস্করের বাড়ি থেকে ফেরার পরেই মাতন এমন কেন করতেছে। বেলা গড়াচ্ছে, পেটের দায় বড় দায়। মন খারাপ নিয়েও তাই রান্নায় বসেছে কুন্তিবালা। আজকে তো আবার হোটেলে অনেক অতিথি, অনেক রান্নাও করতে হবে আজ। মাতন তো ঘরে শুয়েই আছে, না ওরে এখন আর পাওয়া যাবে না। কেমন যেন মেয়েটার শরীরটা ভাঙ্গে আসতেছে, বাড়ির কাজও তেমন করতে পারে না। আর ওরে দিয়ে সব কাজ করাবো, মনও তো মানতে চাইতেছে না। যাই, যতই মন খারাপ থাকুক এখনই কাজ সব শুরু করে দিই, একা একাই তো সব করতে হবে। এই ভেবে সবে ঝুড়ি থেকে গোটা কতক আলু বের করে বটি কাটতে বসেছে, এমন সময় আরেক বিপত্তি। হঠাৎ কোথা থেকে পাশের পাড়ার চন্দনা বলে এক মহিলা আছে, বিনা মেঘে বাজ পড়ার মতো শূন্য থেকে কিছু দূরে সে উদয় হয়ে ছুটতে ছুটতে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে এসে কুন্তিবালার একদম গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে বলল, ও কুন্তি, ও কুন্তি গো, আমার সর্বনাশ হয়ে গেছে গো, আমার সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। প্রথমে খানিক চমকে গিয়েছিল কুন্তিবালা, মনে মনে ভাবল, তোমার আর কি সর্বনাশ হয়েছে গো, তোমার থেকে অনেক বড় সর্বনাশ তো আমার হয়েছে। তবু তাকে মুখে কিছু বলা যায় না কথাটা, মানুষটা কাঁদছে। কুন্তিবালার মনে এমনিতেই দয়ামায়া স্বাভাবিকের তুলনায় একটু বেশি। সহানুভূতির সুরেই সে বলল, কি হয়েছে? আমার মেয়ে প্রিয়াঙ্কা, তুমি তো চেনো। হ্যাঁ, চিনবো না কেন,
ও তো আমার মেয়ের সঙ্গে একই স্কুলে পড়ে। হ্যাঁ ভাই, জানি না ওর কি হয়েছে। ওই সেদিনকে প্রতুল নস্করের বাড়িতে গিয়েছিলাম না। হ্যাঁ, প্রতুল নস্করের বাড়ি। তারপর কি হয়েছে ভাই? তারপর কি হলো জানি না, ওখান থেকে ফেরার পর থেকেই আমার মেয়েটা না কেমন যেন করছে। হ্যাঁ, কি কি করতেছে? কি হয়েছে? আরে খুলে বলো না। জানি না ভাই, মাঝে মাঝে কেমন যেন হয়ে যাচ্ছে। আর আর মা কালীর মন্ত্র পড়তেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 বলেছ। ওই ওই কি যেন মহাকালই না কি কি একটা, ওইটা সমানে বের করে চলেছে। কিন্তু তুমি কি করে জানলে ভাই? আর কিচ্ছু চেপে না রেখে যথাসম্ভব গলা নামিয়ে কুন্তিবালা সবটা খুলে বলল চন্দনাকে। তারপর পরামর্শ করে দুজনে ঠিক করল যে দুজনে মিলে পাগল ভৈরবের কাছে যাবে এই ব্যাপারটা নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য। ওদিকে সত্যি করেই বনি আর রোহিতার প্রেম দারুণ জমে উঠেছে। মোট 9 দিন হয়ে গেছে ওরা নিকশপুরে এসেছে। খুব জমিয়ে ট্রেকিংও শিখছে সবাই। এই কয়দিনের মধ্যে রাহুল আর রোহিতা একবারও দেখা পায়নি পাগল ভৈরবের। আর শুধু ওরাই নয়, গ্রামের কেউই তেমনভাবে পাগল ভৈরবকে আর দেখেনি কদিন। শুধু প্রতিদিন সন্ধে নামার পর থেকে ভোরবেলা পর্যন্ত সারা রাত পাগল ভৈরবের মাছখাই গলার গগন বিদারী কণ্ঠে তন্ত্র সাধনার শব্দ পাওয়া গেছে প্রায় প্রতিদিনই। মাতন আর ওর বন্ধু দুজনের কিঞ্চিত অস্বাভাবিক হয়ে ওঠার কথা গ্রামে রটে যাওয়ায় সব মিলিয়ে গ্রামের মানুষ বেশ আতঙ্কে দিন কাটাচ্ছে। এরই মধ্যে আবার সবাই জানতে পেরেছে এই ছেলে মেয়েগুলোর সব এক্সপ্লোরেশনের জন্য নাকি খেপা জঙ্গলের ভিতরে যাবে। তাই সবাই খুব উদ্বিগ্ন হয়ে উঠল। গ্রামের যে পঞ্চায়েত প্রধান তিনি ঠিক করলেন যে এই এক্সপ্লোরেশনের দলের যিনি লিডার তার সাথে কথা বলবেন। ডিসেম্বরের 12 তারিখে দাঁড়িয়ে ঠিক হলো যে 14 তারিখ তারা সদল বলে জঙ্গল পরিক্রমায় যাবে। তার মানে হাতের 13 তারিখটা ফাঁকা। রনি আর রাহুল ঠিক করল যে তারা একসঙ্গে গোটা গ্রামটা ঘুরে দেখবে আর ওদের দাদা দিদিদের একটু নীরবে প্রেম করতে দেবে। এমন সব ঠিকই ছিল, চিন্তা ছিল শুধু 3 জনকে নিয়ে, প্রতুল নস্কর, মাতন আর মাতনের বন্ধু প্রিয়াঙ্কা। কি হলো ওদের 3 জনের? কেন হঠাৎ করে ওরা অস্বাভাবিক হয়ে পড়ল? নিজের বাড়িতে আর স্থির হয়ে বসে থাকতে পারল না কুন্তিবালা। ওই 13 তারিখই হাতে একটু সময় নিয়ে চন্দনাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরোলেন বুড়ি কালী মন্দিরের উদ্দেশ্যে। তখন পড়তি বিকেল, এক বুক ভয় আর অজানা আতঙ্ক সবকিছুকে সঙ্গে করে বুড়ি কালী মন্দিরের সামনে এসে দাঁড়ালো ওরা দুজন। শীতের বিকেল, এই সময়ে তাই খুব তাড়াতাড়ি আলো আধারের খেলা শুরু হয়ে যায় আকাশের আনাচে কানাচে। দুরু দুরু বুকে খাদে নামানো কণ্ঠস্বরে মন্দিরের সামনে দাঁড়িয়ে আলতো করে হাঁক পারল কুন্তিবালা। বাবা, ও বাবা, আপনি আছেন? কোনো সাড়া নেই। কুন্তিবালা আবার সভয় কণ্ঠে কাঁপা কাঁপা অক্ষরে জিজ্ঞেস করল, ভৈরব বাবা, আছেন আপনি? আছি। উত্তর এলো, খুবই ভয়ানক এবং শান্ত সেই কণ্ঠস্বর। এহেন উত্তরে কুন্তিবালা একটু বেশি ভয় পেয়ে গেল। চন্দনার বলা চলে তুলনামূলক সাহস বেশি। দুজনের মধ্যে কে এরপর কথা বলবে সেই নিয়ে খানিক বিড়বিড় করে বাক বিতণ্ডা বাঁধল। এমন সময় ভৈরব বাবা নিজেই হঠাৎ আবার সেই রকমই গুরু গম্ভীর কণ্ঠে ভিতর থেকে বলে উঠলেন, কে এসেছিস? কি চাই? বাবা, বাবা, আমাদের মেয়েদের বড্ড বিপদ বাবা। সেই ব্যাপারেই তোমার সঙ্গে পরামর্শ করতে এসেছি। ভিতরে আসতে পারি বাবা? আয়, কিন্তু মায়ের গর্ভগৃহে ঢুকবি না। গর্ভগৃহের বাইরে একটা ছোট ঘর আছে, দাওয়া দিয়ে ভিতরে ঢুকে সেই ঘরে এসে বস, আমি আসছি। বাবার কথায় ওরা দুজনে একটু ভরসা পেল। দুহাত তুলে বুড়ি কালীকে প্রণাম করে মনের মধ্যে শক্তি সঞ্চারের চেষ্টা করে দাওয়ার বাইরে জুতো খুলে রেখে দুজনেই তাই পা রাখল দাওয়ায়। মন্দিরের একদম গর্ভগৃহ থেকে একটা পোড়া গন্ধ আর ধূসর রঙের ধোঁয়া
কুণ্ডলি পাকিয়ে বেরিয়ে আসছে ঘরের ছোট দরজা দিয়ে। ঘরটার ভিতরে ঢুকে চারপাশটা একবার ভালো করে দেখে নিয়ে মেঝেতে গুটিসুটি মেরে বসলো দুজনে। একটানা ট্রেকিংয়ে থেকে থেকে কিছুটা বোর হয়ে গেছে বনি আর রোহিতা। পরন্ত বিকেলে ধানের খেতে ঘুরতে ঘুরতে একটা সময়ে তাই হঠাৎ আচমকাই বনি রোহিতাকে দুম করে বলেই বসল, তুমি গার্লফ্রেন্ড হবে আমার? গার্লফ্রেন্ড? হ্যাঁ, গার্লফ্রেন্ড। এক্ষুনি? আমরা তো এখন বন্ধু, ইভেন ভালো বন্ধুও নয় এখনো। তাতে কি হয়েছে, বন্ধু হয়ে যাব। তো আগে সেটা হই, তারপর না হয় দেখা যাবে। ওখানে আরেকটু না দাঁড়িয়েই হাঁটা দিল রোহিতা, কিন্তু বনি হঠাৎ না গিয়ে দাঁড়িয়ে পড়ল। বিস্তৃত ধানজমির আলের মাঝখানে কেমন মূর্তির মতো দাঁড়িয়ে আছে দেখে রোহিতাও খানিক অবাকই হয়ে গেল। কই এসো না। রোহিতাও আশা করেনি যে বনি এরকম কঠিনভাবে উত্তর দিতে পারে রোহিতাকে। কদিনের বা আলাপ আমাদের, সেখানে বনি এটা আশা কি করে করলো যে আমি ওর প্রস্তাব এক কথাতে মেনে নেব? তাহলে কি বনি আমাকে এতটাই খেলো আর সহজলভ্য ভাবছে? নাহলে এখন এই প্রত্যাখ্যানের পর মুহূর্ত থেকে এত রাগ কি করে হয় বনির? ভীষণ রাগ হলো রোহিতার। একবার তাকিয়েই বনির চোখে মুখে সে সময় এতটাই হিংস্র ভাব রোহিতা দেখেছে যে অবাক হয়ে বনির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে এইবারে ও বলল, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ মি বনি? আমি কি এতটাই সস্তা? দেখ ভাই, বেশি নাটক করিস না। তোরা মেয়েরাও সবসময় মস্তি করতে চাস, কিন্তু চাস যে ছেলেরা সেটা আগে বলুক। এইসব নাটক না আমার জানা আছে। হ্যাঁ, এ কি মুখের ভাষা তোমার? তার মানে তুমি আমাকে প্রপোজ সেই জন্য করেছিলে? এই সবই নাটক? না, ঠিক তা নয়। পছন্দ তোকে আমি সত্যিই করি, পার্টনার হিসেবেও বেশ ভালোই, কিন্তু এখন আই ওয়ান্ট ফিজিক। ভাবলে কি করে তুমি এটা? অসুবিধাটা কোথায়? আজকাল তো কোনো রিলেশন ছাড়াই মানুষ এগুলো করে। তবু তো আমি তোকে প্রপোজ করলাম, একটা রিলেশনে যেতে চাইছি। শোনো, তুমি রাখো তোমার রিলেশন, আর তুমি রাখো তোমার বাকি সব কিছু। আমি এখান থেকে চললাম। চললাম মানে? এভাবে যেতে পারো না তুমি। কেন পারবো না? তুমি আমার কে হও? কথাটা বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ওখান থেকে হন হন করে হেঁটে চলে গেল রোহিতা। আর আশ্চর্যজনকভাবে ভীষণ ক্রোধ আর হিংস্র চোখে এটা দাঁড়িয়ে দেখছিল বনি। বেশ অনেকক্ষণ হয়ে গেল অপেক্ষা করছে কুন্তিবালা আর চন্দনা। ফিসফিস করে দুজনে কথাও বলছে কিছু। বিশ্বাস করো কুন্তি, আমার মেয়েটা বরাবরই তো খুব হাসি খুশি। তুই তো দেখেছিস, বল, বাড়িতে কারো কাছে ওরকম মন্ত্রপাঠ কখনো শোনেনি। তাহলে কোত্থেকে জানলো বলতো? রাত নেই, দিন নেই, সারাক্ষণ বিড়বিড় করে চলেছে। কি হলো বলতো আমার মেয়েটার? আমারও তো সে একই হাল রে। তোরা তো আমার মাতনরা চিনিস, জানিস কত শর্টপটে, কত কাজের মেয়ে আমার। ও না থাকলে এই খাবারের ব্যবসাটা চালাতে পারতাম আমি, বল? রাত দিন ছুটে বেড়াচ্ছে, হেসে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে, স্কুলে যাচ্ছে, হাতে হাতে কত কাজ করে আমার। হঠাৎ করে কি যে হলো কে জানে, যে বাবা নিজে হাতে ওই মেয়ে সেবা করত, সেই মেয়ে কিনা হঠাৎ বাবার গায়ের উপরে চড়ে বসলো। জানে ওতে ব্যথা পাবে ওর বাবা, তাও কতবার বারণ করলাম, সে শুনলো না। হ্যাঁ, সে কি ভয়ঙ্কর কাণ্ড রে। ওই যে প্রতুল নস্কর, ওই হচ্ছে যত নষ্টের গোড়া। ওর বাড়ি থেকে এসেই আমাদের মেয়েগুলো এমন হয়ে গেল। আহা, পুতুল নস্করের আর দোষ কি? সে তো আর আমাদের ডাকেনি, আমরাই তো সব হুড়মুড়ি ওর বাড়ি গিয়েছিলাম। তুই আর লোকটার গুণগান গাস না তো বাপু। লোকটা এমনিতেই কেমন যেন গোল মেলে। রোজ সকালে হাতে ফুলের সাজি নিয়ে ওই খ্যাপা জঙ্গলে আসার দরকার কি ওর? কথা হচ্ছিল দুজনের বেশ ভালোই, এমন সময় হঠাৎ একটা গলা খাঁকড়ানো কাশির আওয়াজ। আওয়াজটা আসা মাত্রই সঙ্গে সঙ্গে ওরা দুজন কথা থামিয়ে টান টান হয়ে বসল। মা জননীরা এসেছো? বলো, কি সমস্যা? বাবা, বাবা গো, আমাদের মেয়ে দুটো পাগল হয়ে গেছে বাবা। সে কি কথা? পাগল হয়ে গিয়েছে মানে?
তুমি প্রতুল নস্করকে চেনো তো বাবা? তা চিনি বই কি। প্রতুল নস্করের কি হয়েছে জানো তো? হ্যাঁ, তা জানি বই কি। ওখানেই তো আমরা সবাই গিয়েছিলাম বাবা সেদিন, কিন্তু ফিরে আসার পর থেকেই তোমাদের মেয়ে দুটো কালী গায়ত্রী মন্ত্র পাঠ করছে অকস্মাৎ অকস্মাৎ, তাই তো? কি বললে বাবা? কি মন্ত্র? ওম মহাকাল্যৈ চ বিদ্মহে শ্মশানবাসিনী চ ধীমহি তন্নো কালী প্রচোদয়াৎ। হ্যাঁ হ্যাঁ, এইটাই এইটাই এইটাই, ঠিক এইটাই। সমানে বিড়বিড় করে চলেছে আমার মেয়েটা। তার সঙ্গে অদ্ভুত ব্যবহার, কেমন যেন রাক্ষসীর মতো আচরণ করছে কদিন ধরে। কিন্তু এটা তুমি কি করে জানলে বাবা? তা মা জননীরা, আমি যখন গ্রামের পথে পথে বলে বলে ফিরি যে আমি ত্রিকালজ্ঞ, তোমরা তখন কি ভাবো? যে পাগলের প্রলাপ? হ্যাঁ? না গো মা জননীরা, এই পাগল ভৈরব সব জানে। বাবা, ও বাবা, বাবা মেয়েগুলোরে বাঁচাও না বাবা, কি হয়েছে ওদের বলো না। শোনো মা জননীরা, সে অনেক পুরনো দিনের কথা। এই গ্রামে এক সুন্দরী যুবতী ছিল, নাম সুধাবতী। সেই রমণীর যেমন ছিল রূপের বাহার, তেমনই ছিল গুণের ঘন ঘটা। গ্রাম বাংলায় তখন মেয়ে মানুষদের লেখাপড়া করা ছিল ঘোর নিষেধ। বাকি সব শিক্ষা তো দূরস্থ, সামান্য বই খাতাটুকুও তখন মেয়েরা স্বাধীনভাবে নাড়াঘাটা করতে পারত না। কিন্তু তারই মধ্যে সুধাবতী তখন ছিল যাকে বলে পঙ্কে পদ্মফুল। এছাড়া বহু গুণে গুণী ছিল সেই মেয়ে। জন্ম থেকেই সে তার বাপ কাকাদের হারমোনিয়াম আর তানপুরা নিয়ে নাড়াঘাটা করতে দেখেছে। তারা এক জ্যাঠা ছেলেকে মাস্টারমশাই তানপুরা শেখাতে আসতেন। অভাগিনী মেয়েটা আড়াল থেকে শুনে শুনেই সেই সব কিছু রপ্ত করে নিয়েছিল। খাসা, আহা কি সুন্দর তার বাজানো, যেন হাতের আঙুলে সাক্ষাৎ মা সরস্বতী বিরাজ করছেন। কিন্তু বিধি বাম, গুণবতী রূপবতী এই মেয়ের 18 বছর হতে না হতেই গ্রামের সমস্ত মোড়লেরা শুরু করে দিল এক নতুন কথা চালাচালি, যে সুধাবতী মেয়েটা এত গুণের, সঙ্গে রূপে এত ডাগর, তা অরুণ প্রসাদ এই মেয়ের বিয়ে কেন দিচ্ছে না? ও, এই প্রসঙ্গে বলে রাখি মায়েরা, অরুণ প্রসাদ ছিল সুধাবতীর দাদার নাম। একবার একটা পথ দুর্ঘটনায় সুধাবতীর বাবা পঙ্গু হয়ে যায়। তারপর থেকেই সুধাবতীদের সংসারের সমস্ত দায়িত্ব ওর দাদা অরুণ প্রসাদ নিজেই কাঁধে তুলে নেন। অবস্থা যে নেহাত মন্দ ছিল ওদের তা নয়, মোটের উপর বেশ বড় একটা বাড়ি, ঘর দোর নিয়ে কালের হিসেবে মানানসই ভালোই অবস্থা ছিল ওদের। সুতরাং হঠাৎ ঠিক হলে তড়িঘড়ি মেয়ের বিয়ে দিতেও তেমন কোনো সমস্যা নেই আর কি। ব্যাস, তারপর থেকেই শুরু হলো গ্রামের মোড়লদের ও বাড়িতে ঘন ঘন আনাগোনা, আর শুরু হলো ঘটকদের ঘন ঘন সম্বন্ধ আনা। ও মেয়ের বিয়ে দিতে যে কোনো বেগ পেতে হবে না, এই কথাও এই গ্রামের সবাই জানত। নীল নীল চোখ, মাছের পাখনার মতো টিকলো নাক, দুধ সাদা গায়ের রং, গোলাপের পাপড়ির মতো পাতলা ঠোঁট, সঙ্গে এত বুদ্ধিমতী গুণবতী, অল্প লেখাপড়া জানা সঙ্গীত প্রিয়া, কে না এই মেয়েকে বিয়ে করতে চাইবে বলো? ও বাবা, এ তো পুরো নায়িকা। তারপর কি হলো বাবা? ধৈর্য ধরো মা, সব বলবো। কথাটা বলে একটু থেমে গেলেন তিনি। তারপর আবার বসে কোনো এক বিশেষ মুদ্রার ভঙ্গিতে নিজের 2 হাত 2 হাঁটুর উপর রেখে চোখ বুজে রইলেন প্রায় 2 মিনিট। সেই সময়টাতে চন্দনা আর কুন্তিবালা একটাও বাক্য ব্যয় করল না। কিছুক্ষণ পর ওদের দুশ্চিন্তা দূর করে নিজের মৌন ভঙ্গ করে ভৈরব বাবা আবার বলতে শুরু করলেন। ভাবখানা এমন যেন চোখ বুজে ধ্যান করে বাবা কোনো অতীতের গহ্বর হতে সত্য মন্থন করে নিয়ে এলেন। গর্ভগৃহের ভিতর থেকে তখনও ধূসর ধোঁয়ার কুণ্ডলিটা
বেরিয়ে এসে সারা ঘরে ছড়িয়ে পড়ছে। কোনো অজ্ঞাত কারণেই গর্ভগৃহের ভিতর থেকে একটা গম্ভীর অথচ শান্ত কণ্ঠ ভেসে আসছে। সে কণ্ঠটা কার, সে ব্যাপারে কোনো ধারণা অন্তত চন্দনা বা কুন্তিবালার নেই। এমনকি ওটা পুরুষ কণ্ঠ না মহিলা কণ্ঠ সেটাও ঠিক করে বোঝা যাচ্ছে না। যেন কোনো দূর পাহাড়ের কোনো বৌদ্ধ মঠ থেকে কোনো যোগ বা পুরোহিত সাধক শিশুর ওম ভেসে আসছে। কুন্তিবালাই এবার জিজ্ঞেস করল সভয় কণ্ঠে, বাবা, হে কণ্ঠ কার বাবা? যাকে চোখে দেখা যায় না তার। হ্যাঁ, বুঝলাম না তো। সব মানে কি এত সহজে বোঝা যায় মা? কিন্তু এ যে বড় ভয়ের গলা বাবা। ভয় নেই, যা আমরা দেখে শুনে ভয় পাই তা আসলে ভয়ঙ্কর হয় না, আর যা আমরা দেখে ভয় পাই না আসলে সেটাই হয় আসল ছদ্মবেশী ভয়ঙ্কর। ভারী ভারী এইসব কথার সব মানে বুঝতে পারল না কুন্তিবালা বা চন্দনা, আর তাই কথা না বাড়িয়ে ওরা অপেক্ষা করতে লাগলো ভৈরব বাবা কখন আবার নিজের থেকে বাকিটা বলবেন। শেষে গলা খাঁকড়িয়ে টান টান হয়ে বসে আবার বাকিটা বলতে লাগলেন ভৈরব বাবা। হ্যাঁ, তো যেটা বলছিলাম তোমাদের, সুধাবতী ক্রমে দিনে দিনে এই গ্রামে দুশ্চিন্তার কারণ হয়ে উঠল। এত রূপবতী আর গুণবতী কন্যা এই গ্রাম আগে কখনো দেখেনি তো। ফলস্বরূপ যা হয়, সুধাবতীর বাড়ি থেকে ওকে সব সময় আগলে আগলে রাখতে শুরু করলো। গ্রামে কোনো উৎসব হলে ওকে যেতে দেওয়া হবে না। গ্রামের জমিদার বাবুদের বাড়িতে জমায়েত হলে বা সেখানে যদি কোনো জলসা হয়, পুরো গ্রামের অনেক মেয়ে বই সেই জলসা দেখতে যেত। কিন্তু সুধাবতী সেসব উপভোগ করতে যাবার কোনো রকম অনুমতি ছিল না। তারপর এমনই এক জলসার দিনে ঘটল এক বিপত্তি। গ্রামে সেবার এসেছিলেন কলকাতা শহর থেকে ধীরেন্দ্র সেনগুপ্ত নামে পেশায় ব্যবসাদার এক ঝাঁ চকচকে ব্যক্তি। তা সে ব্যক্তি যখন প্রথমে গ্রামে প্রবেশ করেন, অদৃষ্টের ফেরে ঠিক তখনই সুধাবতী এই বুড়ি কালীর মন্দিরে পুজো করছে। এ মন্দির তখন আজকের দিনের থেকে অনেক বেশি পূজা অর্চনা পেত। তা সে যাই হোক, তা জমিদার বাড়ির জলসার জন্য সেই ধীরেনবাবু ঘোড়ার গাড়ি করে গ্রামে ঢুকছেন। সুধাবতী তখন সদ্য স্নান সেরে ফুলের সাজি হাতে নিয়ে এই মন্দিরের উঠোনে জবা ফুল সাজাচ্ছে। ব্যাস, ওতেই সর্বনাশ। সেই ব্যক্তি ছিলেন বড়ই সুখ পিপাসু লম্পট। তখনই যে তার শকুন চক্ষুতে সুধাবতী পড়ে গেছে তা ঘুণাক্ষরেও টের পায়নি গ্রামের কেউ। শেষে যেদিন জলসা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই দিন সন্ধ্যায় গ্রামের কম বেশি সবাই জমিদার বাড়ির জলসায় উপস্থিত হয়েছিল। সেই ধীরেন্দ্র সেনগুপ্ত তখন সেই সুযোগেই জমিদার বাড়ি থেকে চুপি চুপি বেরিয়ে সরাসরি গিয়ে পৌঁছেছিল সুধাবতীর ঘরে। তা ধীরেন সেনগুপ্ত চুপি চুপি চোরের মতো ওই ঘরে এসে তো পড়লেন, কিন্তু পরক্ষণে খুবই মনক্ষুণ্ণ হলেন। কারণ ওই ঘরে তখন সুধাবতী ছিলই না। সেনগুপ্ত মশাই তখন ক্ষিপ্ত ব্যগ্র। এত সহজে তিনি হাল ছাড়বেন কেন? শুরু করলেন ওই ঘর থেকে বেরিয়ে আশপাশটা খোঁজা। না, সুধাবতী তখন বাড়িতেই কোথাও নেই। তবে কি সেও সকলের সঙ্গে জলসা দেখতে গেল? কিন্তু ওর সম্পর্কে খোঁজ খবর তো সেই কথা বলছে না। আবার শুরু করলেন তিনি বাড়ির চারপাশে খোঁজা, এবং সেই খোঁজ এসে শেষ হলো কোথায় জানো মা জননীরা? খ্যাপা জঙ্গলে। সুধাবতী ছিল রোহিণী জাতিকা। রোহিণী জাতিকা মানে তোমরা জানো না নিশ্চয়ই মা জননী। আমি বলছি, যে সমস্ত জাতিকা রোহিণী লগ্নে জন্মগ্রহণ করে তারা ঈশ্বরের পরম আশীর্বাদ ধন্যা হয়েই জন্মায়। এরা রূপে হয় স্বর্গের অপ্সরাদের মতো, গুণে হয় দেবী সরস্বতী কিংবা মা লক্ষ্মীর মতো, স্বভাবে হয় চঞ্চলা, ব্যবহারে হয় মিষ্টি, বাচনভঙ্গি এদের বড়ই চিত্তাকর্ষক। সব মিলিয়ে এদের উপেক্ষা করাই দায়। আর ধীরেন্দ্র সেনগুপ্তের মতো টলমলো চরিত্রের মানুষের পক্ষে তা তো একেবারেই অসম্ভব।
তারপর সেদিন হলো কি, ধীরে ধীরে পা টিপে টিপে সুধাবতীকে খুঁজতে খুঁজতে খ্যাপা জঙ্গলে পদার্পণ করেছিল ধীরেন্দ্র সেনগুপ্ত। সেদিন ভরা পূর্ণিমা, আকাশের চাঁদ যেন রূপোর থালার মতো এক মুখ হাসি নিয়ে ওই অনন্ত কালো অন্ধকার চাদরের মধ্যে নিজের ডালি সাজিয়ে বসেছে। চাঁদের সেই স্নিগ্ধ আলো এসে পড়েছে খ্যাপা জঙ্গলের বিভিন্ন গাছগাছালির মধ্যেও। ছোট্ট যে একটা পুষ্করিণী আছে খ্যাপা জঙ্গলের পূর্ব দিকে, তার মধ্যেও। আর সুধাবতীর পরনে তখন থাকা সাদা ধপধপে কাপড়ের মধ্যেও। আলোবিহীন অন্ধকার সেই জঙ্গলের মধ্যে আবছা চাঁদের আলো মাখা মোহময়ী ওই পরিবেশে দুধ সাদা বস্ত্র পরিহিতা রূপসী সুধাবতীকে যেন মনে হচ্ছিল সত্যই স্বর্গ থেকে কোনো অপ্সরা এই ধরাধামে নেমে এসেছেন। অত রাতে ওই জঙ্গলে সুধাবতী কি করতে গিয়েছিল তাহা আজও অধরা। কিন্তু ওখানে ওকে দেখে এবং আশেপাশে কেউ না থাকায় ধীরেন্দ্র সেনগুপ্তর অবস্থা হয়েছিল বেশ শোচনীয়। কলকাতা শহর সহ সমস্ত গ্রাম বাংলাতে বাবুদের তখন ছিল ভীষণ রমরমা। কোনো মেয়ে মানুষকে যদি তাদের মনে ধরে তাহলে তাদের একটা অলিখিত অধিকার বর্তে যেত তাদের ওপর। এই বলপূর্বক হাসিল করে নেওয়াকে তখনকার পুরুষতান্ত্রিক সমাজ অপরাধ বোধে গণ্যই করত না। আর এতেই ধীরেন্দ্র সেনগুপ্তর হয়েছিল পোয়া 12। জমিদার বাড়িতে তখন জলসা চলছে জোর কদমে। সেখানে তো ভীষণ শব্দ। গোটা গ্রামের মহিলারা গেছেন এসব দেখতে, আর গোটা গ্রামের পুরুষ মানুষরা ভিড় জমিয়েছে সেই জমিদার বাড়িরই আর এক মহলে। সেখানে সচরাচর হবে বাইজি গান এবং নাচ। এই সবেরই সুযোগ নিয়ে আর এক মুহূর্ত দেরি না করেই ধীরেন্দ্র সেনগুপ্ত এগিয়ে গেল সুধাবতীর দিকে। তারপর কি হয়েছিল সে ব্যাখ্যা আমি তোমাদের করতে পারছি না মা জননীরা, তোমরা আশা করি বুঝতেই পারছো। শুধু বলি, এমন ঘটনা এর আগে এই নিকশপুর গ্রাম কোশমিন কালেও দেখেনি। ভোর তখন 5টা। জলসা বন্ধ হতে সবাই যে যার বাড়ি ফিরে গিয়েছে। আর তার ঠিক কিছু সময় পরেই হঠাৎ গ্রামে শোরগোল উঠল যে সুধাবতীকে নাকি পাওয়াই যাচ্ছে না। বলাই বাহুল্য মা, সঙ্গে সঙ্গে সে যেন এক যুদ্ধকালীন তৎপরতা লেগে গেল গোটা গ্রামে। চারদিকে শোরগোল পড়ে গেছে। সুধাবতীর মা কঙ্কা দেবী প্রচণ্ড কাঁদতে শুরু করেছেন। সুধাবতীর দাদা কাকারা কিছু লেঠেল সঙ্গে নিয়ে পুরো গ্রামে খুঁজতে শুরু করেছেন। তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে সুধাবতীকে, কিন্তু কোথাও কোনো সাড়া শব্দ নেই। এমন সময় হঠাৎ সুধাবতীর এক বান্ধবী দৌড়তে দৌড়তে এসে খবর দেয় যে এই বুড়ি কালীর মন্দিরের পিছনে জঙ্গলে নাকি একটা সাদা শাড়ি পরে থাকতে দেখা গেছে। খবরটা পাওয়া মাত্র আর এক মুহূর্ত দেরি না করে গোটা গ্রামের মানুষ হুড়মুড় করে ছুটল সেই দিকে। সবাই যখন এই বুড়ি কালীর মন্দিরের পিছনে জঙ্গলে হুড়মুড়িয়ে ঢুকল, কি বলবো মা তোমাদের, একসঙ্গে সবার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। হৃৎপিণ্ডগুলো যেন সকলের মুখ দিয়ে বেরিয়ে আসার জোগাড়। এক জোড়া বাবলা গাছের ঠিক মাঝখানে উপুর হয়ে পড়ে আছে সুধাবতীর দেহ। সমস্ত শরীর মিলিয়ে একটা বিন্দু মাত্র কাপড় চোপড় নেই। রক্তে ভেসে যাচ্ছে শরীরের নিম্নাংশ। পিঠের উপর অজস্র কাটাকুটির দাগ, সেখানেও লেগে আছে চাপ চাপ রক্ত। আর সুধাবতীর কোমর ছাপা চুল পুরো জবজবে রক্তে ভিজে মাটিতে লুটিয়ে রয়েছে। এই নিকশপুরের সহজ সরল গ্রামবাসীদের এই দৃশ্য দেখার অভিজ্ঞতা নেই। প্রত্যেকেই একসঙ্গে হাতকে উঠল। কিছুজন তো পত্র পাঠ ওখান থেকে ছুটে বেরিয়ে গেল। কিছুজন দাঁড়িয়ে থাকলেও দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে নিল। কিন্তু সুধাবতীর কাকা আর দাদা তো নিজের আত্মীয়, তাদের পালালে চলবে কেন? আর তারা পালাতে চাইবেই বা কেন? দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে সুধাবতীকে উল্টে দিয়ে সোজা করে ওই বাবলা গাছের ফাঁদ থেকে টেনে ফাঁকা জায়গায় নিয়ে এলো তারা।
সবটা দেখে হঠাৎ ওখানে লাফিয়ে দাঁড়িয়ে পড়ল সুধাবতীর দাদা। তারপর দুপা পিছিয়ে গিয়েই হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল সে। মৃত সুধাবতীর মরদেহটা নিয়ে তখন যে ঠিক কি করা হবে এই নিয়ে গ্রামের লোকেদের মধ্যেও রীতিমতো পঞ্চায়েত বসে গেল। বলার অপেক্ষা রাখে না যে এই জঘন্য কৃতকর্ম ছিল ধীরেন্দ্র সেনগুপ্তরই। কিন্তু সে অমানুষ কেন এমন দানবিক অত্যাচার সুধাবতীর উপর করেছিল তার ব্যাখ্যা কেউ সেভাবে খুঁজতেও চায়নি। লোকটার তারপর কি শাস্তি হলো? কিছুই না। প্রথম কথা, কোনো প্রমাণ তো ছিল না যে সেই করেছে। তাছাড়া বাবু মানুষ, শহর থেকে এসেছে, আবার গ্রামেরই জমিদারের আমন্ত্রণ পেয়ে তার আর কি শাস্তি হবে বলো? আর সুধা দেবীর দেহ? সুধাবতীর দেহ তারপর জঙ্গলের মধ্যে থেকে বের করে নিয়ে গিয়ে হিন্দু মতে অন্তিম সংস্কারের ক্রিয়াকলাপ করা হলো। কোনো প্রতিশোধ, বদলা, শাস্তি কোনো কিছুই ওই ধীরেন্দ্র সেনগুপ্তের বিরুদ্ধে হলো না। কথিত আছে এই সুধাবতীরই আত্মা ওই খ্যাপা জঙ্গলে নাকি আজও ঘুরে বেড়ায়। এই কারণেই ওই জঙ্গলে এত অলৌকিক ঘটনা ঘটে। হ্যাঁ বাবা, সবই তো বুঝলাম, কিন্তু তার সঙ্গে আমাদের মেয়েদের সম্পর্ক কি? সম্পর্ক আছে মা, গভীর সম্পর্ক আছে। কি বাবা? ধ্যানযজ্ঞ করাকালীন বহু বছর আগে আমার এক গুরুদেবের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। পরবর্তী 3 বছর সেই গুরুদেবের আওতায় থেকেই আমি আমার অদৃষ্টের লিখন পড়ার এই ক্ষমতা অর্জন করেছি। সেই গুরুদেবের থেকেই জেনেছি যে কোনো রোহিণী জাতিকা নারীর যদি অস্বাভাবিক মৃত্যু হয় তাহলে সেই নারীর আত্মা ততদিন পর্যন্ত শান্ত হয় না এবং মুক্তি প্রাপ্তি ঘটে না যতদিন না অন্য কোনো জীবিত রোহিণী জাতিকার মাধ্যমে সে তার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে। কিন্তু কিভাবে? সেই ধীরেন্দ্র সেনগুপ্ত এত বছর পরেও এখনো বেঁচে আছে নাকি? এইখানেই তো ভয় গো মাগো। এই গ্রামে অন্য কোনো ওই একই ধরনের পিশাচ মানুষের আগমন ঘটেছে কিংবা আগামীতে ঘটবে, তারই আভাস আগে থেকে পেয়ে সুধাবতী মাতন আর ওর বন্ধুকে মাধ্যম তৈরি করেছে। তোমাদের দুজনের মেয়েই হচ্ছে এই গ্রামের মাত্র 2জন রোহিণী জাতিকা। প্রতিশোধ? এ তুমি কি বলছো বাবা? আমাদের মেয়েরা প্রতিশোধ নেবে কেন? এমন কোনো অন্যায় তো তাদের সঙ্গে হয়নি। ওটাই তো দুশ্চিন্তা গো মা। কিছু তো একটা যোগাযোগ আছে কারোর সঙ্গে কারো। সেটা কি যোগাযোগ, কার সঙ্গে যোগাযোগ, সেটা জানবার জন্যই তো আমার এই নতুন করে ধ্যানযজ্ঞ করা। মা বুড়ি কালী সব জানাবেন আমায়। মায়ের কাছে আমাকে তার আগে ভেট নিবেদন করতে হচ্ছে, আর করতে হচ্ছে কিছু তন্ত্র সাধনা। তোমরা ভয় পেও না, ও মন্ত্র ভালো মন্ত্র। কালী গায়ত্রী মন্ত্র পাঠে কারো কোনো ক্ষতি হয় না। ওম মহাকালাই চ বিদ্মহি শ্মশানবাসিনী চ ধীমহি তন্ন কালী প্রচোদয়াৎ। রোহিতা রাগের বশে খুব জোরেই পা চালিয়ে চলে এসেছিল। সেই জন্য বেশ তাড়াতাড়ি হোটেলে পৌঁছেও গিয়েছিল। এই পুরো পথটায় আসতে আসতে নিজের মনে মনেই নানান কথা ভাবছিল রোহিতা। রাগে গাটা রি করছে। সেই রাগটা যতটা হচ্ছে বনির ওপর তার চেয়ে অনেক বেশি হচ্ছে নিজের ওপর। ছি 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 ছি, এত অধঃপতন আমার। আজকে যা হয়েছে না, বেশ হয়েছে। এত অল্প সময়ে একজন অচেনা মানুষকে এতটা বিশ্বাস করে ফেললে এরকম তো হবেই। সারা জীবন বন্ধু বান্ধবদের জ্ঞান দিয়ে এসছি, প্রেমে এই হয়, প্রেমে সেই হয়, চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করতে নেই। আর সেই আমি আজকে নিজেই কিনা মাত্র কয়েকদিনের একটা ট্রিপে এসে সম্পূর্ণ অচেনা একটা ছেলেকে বিশ্বাস করে তার ঠকবাজিতে গা ভাসিয়ে প্রেমে পড়ে ভালোবেসে আজকে এইভাবে অপমানিত হয়ে একা হেঁটে ফিরে যেতে হচ্ছে। ছি 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 ছি, রাগে দুঃখে অপমানে আমার মরে যেতে ইচ্ছে করছে। হুড়মুড়িয়ে হেঁটে নিজের ঘরে দরজার সামনে এসে খানিক থমকে গেল রোহিতা। দরজায় তালা দেওয়া। যা বাবা, ভাই কোথায়?
উফ, একেই মাথা গরম, তার উপর আবার এতবার বারণ করা সত্ত্বেও ভাই আমাকে না বলে কোথাও একটা গেছে। রাগের মাথায় নিজের মনেই বিড়বিড় করতে করতে রাহুলকে ফোন লাগালো রোহিতা। এই তুই কোথায় রে? কেন? বেশি প্রশ্ন করিস না, যা জিজ্ঞেস করছি বল। এই তো হোটেলের ছাদে। কেন? ছাদে কি করছিস তুই? যেটা বলবো সেটা শুনতে পারবি? প্লিজ নাটক করিস না ভাই, মাথা গরম আছে আমার। যা বলবি স্পষ্ট করে বল। ওকে চিল। আমি আর রনি একটু স্মোক করছিলাম। হোয়াট ডিড ইউ সে? স্মোক করছিস? জানোয়ার ছেলে, অপদার্থ, নিচে আয় এক্ষুনি, নিচে আয় বলছি। মানে দিদি তুইও তো। কি? আমি কি? না আরে তুইও তো একটু মাঝে মধ্যে ফুকিস টুকিস তো, তা আমার ইচ্ছা হলো। ঠাস করে চড় মেরে গালটা লাল করে দেবো ভাই। আমি তোর থেকে কত বড়, তোর কোনো ধারণা আছে? আছে আছে, আজ থেকে 1000 শীত বসন্ত আগে। শাট আপ, চড় মারবো কিন্তু এবার। না মানে 8 বছর আগে। তাহলে কেন বলছিস এভাবে কথা? সম্মান করে কথা বল। 8 বছর আগে তুই একটু স্মোক করতিস না? মুখে মুখে এত তর্ক করবি না ভাই, আমি কিন্তু ছাদে গেলে খুব খারাপ হবে। নেমে আয়, নেমে আয় বলছি। ঘরের চাবি তোর কাছে, আমি কিন্তু ঘরে ঢুকতে পারছি না। রাহুল আর রনি তারপর ছাদ থেকে নেমে চাবিটা রোহিতাকে দিয়েছিল ঠিকই, কিন্তু ঘরে ওরা কেউই ঢোকেনি। দুজন দিব্যি হাসতে হাসতে হোটেল থেকে বেরিয়ে গেল। রোহিতার মাথা এখন একটু ঠান্ডা হয়েছে। অকারণে ভাইটাকে রাগ দেখিয়ে ফেলেছে, বুঝতে পারল। এখন নিজেরই মন খারাপ হচ্ছে ওর। আমি একটা কাজও কি ঠিক করে করতে পারি না? যাকে রাগ দেখানো উচিত ছিল আগেই, তার সঙ্গে এতদিন যত রাজ্যে আদিক্ষেতা করলাম। উফ, আর যার কোনো দোষ নেই তাকে এখন একগাদা রাগ দেখিয়ে বসলাম। গেল কোথায় ভাইটা? থাকলে এক্ষুনি জড়িয়ে ধরে আদর করে দিতাম। দুম করে খাটে বসে সবার আগেই ও নিজে একটা সিগারেট ধরালো। তখনও ও খেয়াল করেনি যে ঘরের দরজাটা ও বন্ধ করতে ভুলে গেছে। এক হাতে জ্বলন্ত সিগারেটটা নিয়ে এক মনে সিলিংয়ের দিকে তাকিয়ে টান দিচ্ছে আর ভাবছে, ওহ, কি বোকার মতো কাজটাই না করলাম আমি। আর কেউ না ভাবুক, অন্তত বনি তো আমাকে খুবই সস্তা আর খুবই খেলো ভাবছে। ইস, রাগে ঘৃণায় নিজের উপর অসম্ভব বিরক্ত লাগছিল রোহিতার। আক্ষরিক অর্থেই মাথার চুল যেন ছেঁটতে ইচ্ছে করছিল ওর। কিন্তু পরক্ষণেই আবার মনে হলো, ওই উচ্চারটা একটা ছেলের জন্য নিজে শুধু শুধু মাথা খারাপ কেন করছি? না না না, ওরটা ইমিডিয়েটলি একটু ঠিক করা দরকার। কি করা যায়, কি করা যায়? ভাবতে ভাবতেই হঠাৎ রোহিতার খেয়াল পড়ল, এই ট্রেকিং ক্যাম্প করে ক্লান্ত হয়ে পড়ে ওর বাড়ির একটা বহু বছরের পুরনো অভ্যেস ও প্রায় ভুলতে বসেছে কদিন ধরে। আর সেটা হলো কানে হেডফোন দিয়ে হালকা আওয়াজে 90 দশকের বলিউডের গান শোনা। মনে পড়া মাত্রই ছটফট করতে লাগলো রোহিতা। মুখে সিগারেট, দুহাতে মোবাইল ফোনের টাইপ চলছে। এমন সময় হঠাৎ দড়াম করে দরজা খোলার শব্দ। দরজা খুলে ঘরের ভেতর শটান ঢুকে এসে দাঁড়িয়েছে মূর্তিমান বনি। ওর চোখ দুটো টকটকে লাল, মুখের মধ্যে একটা তীব্র হিংস্র ভাব, ঠিক যেন কোনো ক্ষুধার্ত বাঘ সন্তর্পণে তার শিকারের সামনে এসে দাঁড়িয়েছে। কেমন একটা ঘোরের মধ্যে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছে কুন্তিবালা। গ্রামের যে মেঠো পথটা ধরে কুন্তিবালা আসছিল, অনেকটা আসার পর সেই পথে পড়ল শিবানীদের বাগান। গ্রামের সবাই ওই বাগানটাকে আবার বিশু হাকিমের বাগান বলেও ডাকে। ওখানে এসেই কুন্তিবালা হঠাৎ করে দেখল যে ওদের বাচ্চা কালো ছাগলটা ওই বিশু হাকিমের বাগানেই বাঁধা আছে। প্রথমে ও ভাবল যে এটা ওদের ছাগল নয়, তারপর আবার কি সন্দেহ হওয়ায় ভালো করে চোখ কুঁচকে দেখে বলল, আরে এ তো আমাদেরই কালো বাচ্চা ছাগল টেপি। এত দেরি পর্যন্ত তো আমাদের ছাগল কখনো বাধা থাকে না। সূর্যি ডোবার আগেই তো মাতন ওরে তুলে নিয়ে যায়। আরে ছাগলটাও তো মাতনের পানের চেয়েও প্রিয়। মজা করে আবার বলে যে টেপিকে বেশিক্ষণ রোদে রেখো না মা, ও ফর্সা হয়ে যাবে। কিন্তু আজ তাহলে এখানে এখনো বাধা রয়েছে টেপি। পরক্ষণেই আবার দুশ্চিন্তা সরিয়ে সে ভাবার চেষ্টা করল, না না, মেয়েটার তো শরীর ঠিক নাই, তাই হয়তো ভুলে গেছে, কিংবা এখনো হয়তো ঘুম হচ্ছে, কিংবা আবার হয়তো ওর। এই শেষ সম্ভাবনাটা মনে হতেই কুন্তিবালার বুকের ভিতরটা আবার ধরভর করে উঠল।
তাহলে কি সত্যি আবার আমার মাতনের? না না না, এখনই গিয়ে মেয়েটারে দেখতে হবে তো। ঝড়ের গতিতে আবার পা চালাতে শুরু করলো কুন্তিবালা। যা ভেবেছিল কুন্তিবালা ঠিক তাই। সে এসে দেখল বিছানা খালি, আর তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো ওই খালি জায়গাটার পাশেই কুন্তিবালার স্বামী শুয়ে আছে ঠিকই, কিন্তু সে কেমন যেন বিস্ফারিত চোখে ছটফট করছে। বুঝতে আর দেরি রইল না যে গণ্ডগোল কিছু একটা হয়েছে। সঙ্গে সঙ্গে কাতর স্বরে কুন্তিবালা তাকে জিজ্ঞেস করল, হ্যাঁ গো, মেয়েটা কই? উত্তরে নিজের কাঁপা কাঁপা কণ্ঠে মাতনের বাবা যেটা বলল সেটা শুনে কুন্তিবালার শরীরের সমস্ত রক্ত নিমেষে জল হয়ে যাবার জোগাড় হলো। শিরদাঁড়ার মধ্যে দিয়ে যেন একটা হিমশীতল স্রোত বয়ে গেল। কুন্তিবালা এই ঘর থেকে বেরিয়ে যাবার মাত্র 5-6 মিনিট পরেই মাতনের ঘুম নাকি ভেঙে যায় এবং সে উঠে বসে। কুন্তিবালার স্বামী তখন জেগেই ছিলেন। মেয়ে উঠে বসতেই সে সেই দিকে তাকায় এবং দেখে হঠাৎ করে মাতন ভয়ঙ্কর এক ভয়ানক ভঙ্গিতে ঘাড় বেঁকিয়ে নিজের বাবার দিকে তাকালো। তারপর নিজের দুটো হাতকে উদ্ভট হিংস্র এক ভঙ্গিতে কাউকে খামচে খাবলে দেওয়ার মতো করে বারবার ঘোরাতে থাকে। এতে অবশ্যই মাতনের বাবা প্রথমে খানিকটা ভয় পেয়ে যায়, কিন্তু তারপরে নিজেকে সামলে নিয়ে মেয়েকে জিজ্ঞেস করে, কি হয়েছে? আর ঠিক তারপরেই এই প্রশ্নটা করা মাত্রই যা ঘটেছে তার ব্যাখ্যা মাতনের বাবা মাতনের মাকে দিতে পারেনি। সেটা ব্যাখ্যা কোনো জাগতিক শক্তির পক্ষেই দেওয়া সম্ভব নয়। বাবার মুখে এই প্রশ্নটা শুনে মাতন হঠাৎ নিজের ঘাড় আবার ঘুরিয়ে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে হঠাৎ প্রচণ্ড দাঁত মুখ খিঁচিয়ে হিংস্র দুই চোখে অদ্ভুত এক অচেনা কণ্ঠে বাবাকে বলেছে, কে? কার মা? হ্যাঁ হ্যাঁ, আমি আমি তোর মা? আমি কারোর মা নই। কোনো মেয়ে মানুষ কখনো কোনো পুরুষ মানুষের মা হতে পারে না, শুধু নিজের সন্তান ছাড়া। আর মা হলে বুঝি কেউ কাউকে দুমড়ে পিষে মারে? মা হলে বুঝি কেউ কাউকে খুবলে খুবলে খায়? হ্যাঁ বল। 11 বছরের একজন নিষ্পাপ শিশু এক নিঃশ্বাসেই কথাগুলো বলে গেল। মাতনের বাবা প্যারালাইজড, নড়তে চড়তে পারে না, কিন্তু আতঙ্ক, বরাদ্দ আতঙ্কটা যাবে কোথায়? ভয়ে তার সমস্ত শরীর যেন কাঁটা হয়ে এলো। পারবি না, পারবি না। কোনো বেটার ছেলে কখনো কোনো মেয়ে মানুষের কথা কখনো বুঝতে পারে না। তারা শুধু বোঝে কাম, তারা শুধু বোঝে মেয়ে মানুষের শরীর। প্রতিশোধ, প্রতিশোধ আমি নেবই। এইভাবে এই কথাগুলো এত অবধি বলেই তড়িঘড়ি ঘর থেকে দৌড়ে বেরিয়ে যায় মাতন। মাতনের বাবা পঙ্গু মানুষ, প্রচণ্ড ছটফট করলেও তার সামর্থ্য থাকে না মেয়ের পিছনে দৌড়নোর। ফলত বিছানায় শুয়ে শুয়ে দুশ্চিন্তা আর উত্তেজনায় তার প্রায় মৃত্যুর গোড়ায় পৌঁছে যাবার জোগাড় হয়। মাতনের মায়ের ফিরতে অনেকটা দেরি হয়ে গেছে। ঘটনাটার ব্যাখ্যা শোনার পর এবার উন্মাদ হয়ে উঠলেন মাতনের মা। ঘর থেকে বেরিয়ে ছুটে গেলেন মেয়েকে খুঁজতে। সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ আগে, ঘরও অন্ধকার, বাইরেও ঘুটঘুটে অন্ধকার, কিন্তু কিচ্ছু বুঝতে না পেরে সবার আগে দৌড়ে যেতে লাগলো চন্দনার বাড়ি। পাগলপাড়া উদ্ভ্রান্ত অবস্থায় দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে কুন্তিবালা ছুটে চলেছে অন্ধকার রাস্তায়। সবে বনবিথি হোটেলের সামনে এসেছে এমন সময় আচমকা ভীষণ জোরে অন্ধকারে ধাক্কা লাগলো কুন্তিবালার এক মহিলার সঙ্গে। ধাক্কা লাগায় ভীষণ জোরে মাটিতে আঁচড়ে পড়ল দুজনে। উঠে বসে ওই অন্ধকারেই কুন্তিবালা দেখতে পেল, এই তো সেই দিদিমণি, যে দিদিমণি এসে দুবেলা ওর খাবার দোকানের বেঞ্চে বসে খাবার খেয়ে যায়। কিন্তু এ কি অবস্থা দিদিমণির? আবছায়া আধারে এসে স্পষ্ট দেখল দিদিমণির মুখের ডান দিক দিয়ে ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। ওদিকে চোখের বাঁ দিকটা ফেটে গিয়ে ওখান থেকেও রক্ত পড়ছে। পরনের জামাটা খানিকটা ছেঁড়া, খালি পা, দুটো হাত, ঠোঁট সব তীর তীর করে কাঁপছে। দিদিমণিকে মরিয়া হয়ে জিজ্ঞেস করে উঠল, ও মা দিদিমণি, হে তোমার কি অবস্থা হয়েছে গো? কি হয়েছে? দিদিমণি তখন আর উত্তর দেবার অবস্থায় নেই। তার চোখ মুখ ফেটে ঝরা রক্ত, ছেঁড়া জামায় ঢাকার মরিয়া চেষ্টা, ঠক ঠক করে কাঁপুনি, সব কিছু নিয়ে
জর্জরিত হয়ে এসে গুটিসুটি মেরে বসে আছে রাস্তাতেই। এই সব দেখে কুন্তিবালা চুপ করে থাকতে পারল না কিছুতেই। দৌড়ে গিয়ে রোহিতার উপর ঝাঁপিয়ে পড়ে নিজের আঁচল দিয়ে ওর চোখের জলটুকু অন্তত মুছিয়ে দিয়ে তারপর জিজ্ঞেস করল, তুমি তো আমার মেয়ের মতোই, বলো কি হয়েছে, বলো না মা, বলো তোমার এই অবস্থা কে করলো? তোমার জুতাখানা কই, আর জামাখানাও আমি সেরা কেন? তোমার মেয়ের এরম মুখ ফাটিয়ে দিল কে, আর কেন এসব করলো? তোমার ভাই আছে না, সব ভাইটা কই, কি হয়েছে আমার বলো না। বনি, ওই যে আমার সঙ্গে ছেলেটা থাকতো, দ্যাট বাস্টার্ড, ওই এরম অবস্থা করেছে আমার। ও মানুষ না, জানোয়ার। না গো দিদিমণি, জানোয়ার নয়, জানোয়াররা এমন কাজ করে না কখনো। এমন কাজ তো শুধু মানুষই করে, বিশ্বাস করো তুমি। হঠাৎ আবার বিদ্যুৎ স্পর্শের মতো মাতনের কথা মনে পড়ে গেল কুন্তিবালার। না না না, এখন তো এখানে আর থাকা চলবে না, আমার তো মেয়েটারে খুঁজতে হবে। কিন্তু এই মেয়েটারও তো এখন বিপদ। ভাগ্য মাঝে মধ্যে মানুষকে এমন এক জাঁতা কলে এনে ফেলে যে মানুষ যেদিকেই যাক না কেন ছিন্ন বিচ্ছিন্ন হবেই। কুন্তিবালার এখন সেই অবস্থা। শেষে একটা উপায় বের করল। সে রোহিতাকে বলল, ও মা, শোনো না, শোনো, তোমার যে ভাইটা ছিল সে ভাইটা কই, তার একটা ফোন করো না, সে এলে তো তবু খানিকটা নিশ্চিন্তি। পাচ্ছি না, পাচ্ছি না, ভাইকে অনেক ফোন করছি, পাচ্ছি না, এখন ওকে খুঁজতে বেরিয়েছি। আর ওই অমানুষটা সেইটা কোথায়, যে তোমার এই অবস্থা করলো, সে কোথায়? তাকে আমি আধমরা করেই দিয়েছি। হাতের কাছে দরজার খিল ছিল, সেই দিয়ে তাকে 4-5টা এমন জোরে মেরেছি, জানি না তার পাঁজরের হাড়গুলো টুকরো টুকরো হয়ে গেছে কিনা। বলছি মা গো, ও কি তোমার সে ক্ষতিটা করেছে মা? না কাকি, কিন্তু করতে চেয়েছিল, আমি নিজেকে বাঁচিয়ে নিয়েছি। এই যে দেখো, এই যে দেখছো ক্ষত বিক্ষত, এটা তারই রোষের আগুন। তারপর তারপর কি হলো? প্রথম থেকে সবটা ওর হাতে ছিল, আমি শক্তিতে পেরে উঠছিলাম না। হঠাৎ দরজার ওই খিলটা বাঁকে পেয়ে এমন মারতে শুরু করলাম যে সে প্রাণ বাঁচিয়ে পালিয়েছে, এই পথেই পালিয়েছে। কিন্তু সে পালিয়ে গেল কোথায়? জানি না, আগে ভাইটাকে খুঁজি, তারপর ওর ব্যবস্থা দেখছি। হাতে বেশি সময় নেই একদম। আচ্ছা কাকি, তোমাদের এখানে থানাটা কোথায় গো? থানা? তুমি পুলিশ ডাকবে মা? অবশ্যই, 2টো কমপ্লেন করব, একটা ভাইয়ের মিসিংয়ের আর একটা ওই জানোয়ার বনের নামে। কিন্তু থানায় যেতে গেলে তো ওই বুড়ি কালীর মন্দিরের পাশ দিয়েই যেতে হবে মা। সাঁঝের বেলায় এই অন্ধকারে কত বিক্ষত অবস্থায় ওদিক দিয়ে যাবে? জানো না এখন গায়ে কী সব হচ্ছে? জানি, সব শুনেছি, কিন্তু এখন আমার ওসব ভাবলে চলবে না কাকি। বাচ্চা ভাইটাকে আমি নিজের দায়িত্বে নিয়ে এসেছি, অলরেডি আমার এই অবস্থা। ওর কিছু একটা বিপদ আপদ হয়ে গেলে আমি বাবা মাকে মুখ দেখাতে পারবো না গো। ঠিক আছে মা, তুমি যাও, তোমার ভাইটারে খোঁজো। অমানুষটা কোথায় গেল সেটাও তো জানা দরকার, তাই না মা? আর আমি যে আমার মেয়েটারে খুঁজে পাচ্ছি না গো। শুধু আমি একা না, তুমিও আমার সঙ্গে যাচ্ছ তোমার মেয়ের নামে মিসিং ডায়েরি করতে। আমি তোমার সঙ্গে পুলিশ ঘরে যাব? কিন্তু আমি যে কখনো পুলিশ ঘরে যাইনি গো, আর ও সব তো আমি বুঝিও না। আমি হলাম গিয়ে মুখ্য মানুষ। ডিসকাস্টিং! রাখো তো তোমার লেখাপড়া। একটা সমস্যা হয়েছে, পুলিশকে সেটা জানাতে লেখাপড়ার কি দরকার? চলো আমার সঙ্গে। আমি যাব তোমার সঙ্গে? হ্যাঁ, আমি কমপ্লেন করব আমার ভাইয়ের জন্য আর ওই ফালতু ছেলেটার নামে, আর তুমি কমপ্লেন করবে তোমার মেয়ে মিসিং বলে। দেখি, চলো। একটুও সময় না নিয়ে রোহিতা কুন্তিবালার হাতগুলো ধরে টানতে টানতে ওকে নিয়ে চলতে শুরু করল। এদিকে কুন্তিবালার বাড়িতে প্রতুল নস্করের বউ এসেছিল আশ্চর্য এক খবর নিয়ে। সে নাকি আধ ঘন্টা আগে মাতনকে ছুটে যেতে দেখেছে খ্যাপা জঙ্গলের দিকে।
এলোমেলো চুল, আলুথালু কাপড়, কোনো দিকে হুঁশ নেই। এই অবস্থায় মুখে অদ্ভুত একটা শব্দ করতে করতে মাতন ছুটে যাচ্ছিল এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। প্রতুল নস্করের বউ নাকি তাকে খুব বারণও করেছে, ডেকেছে, কিন্তু মাতন কোনো সাড়া দেয়নি। ও ছুটে চলে গিয়ে চোখের আড়াল হতেই সঙ্গে সঙ্গে সেই খবর দিতে এসেছিল কুন্তিবালার বাড়িতে। কিন্তু এখানে এসে শুনে আরেক কাণ্ড। কুন্তিবালার স্বামী মোটামুটি যে ঘটনাটা ঘটেছে তার সংক্ষিপ্ত একটা বিবরণ প্রতুল নস্করের বউকে দেয়। প্রতুল নস্করের বউ সেই খবর শুনে ঘর থেকে বেরিয়ে যায়। ব্যাস, তারপরে ঠিক 10 মিনিট সময় লেগেছে দাবানলের গতিতে সারা গ্রামে খবরটা ছড়িয়ে যেতে যে কুন্তিবালার মেয়ে মাতন তাকেও নাকি প্রতুল নস্করের মতো ভূতে পেয়েছে, আর সে তার বাড়ি থেকে পালিয়েছে। যতক্ষণে কুন্তিবালা রোহিতা থানায় যাবার জন্য সেই পথ ধরে বুড়ি কালী মন্দিরের কাছে এসেছে, ততক্ষণে সন্ধে পেরিয়ে রাতের দিকে এগোতে শুরু করেছে সময়। মন্দিরের তখন অন্য একটা রূপ। গনগনিয়ে আগুন জ্বলছে গর্ভগৃহের ভিতর। কুণ্ডলি পাকানো ধূসর ধোঁয়া এখন অতি তীব্র হয়ে পুরো এলাকাটাকে ঘিরে রেখেছে। কুন্তিবালা খানিক থমকে দাঁড়িয়ে এইসব কিছুর দিকে তাকিয়েছিল। সঙ্গে দাঁড়িয়ে গিয়েছিল রোহিতাও। কি হচ্ছে গো কাকি ভেতরে? ভৈরব বাবা তন্ত্রে মেতেছে। কিসের তন্ত্র? সে তো অনেক কাহিনী গো দিদিমণি, আমি একটু আগেই তো সব শুনেছি। এতকাল আসি এখানে, কিন্তু এত সব তো আমি জানতাম না। ওই সুধাবতী বলে গায়ে এক মেয়ে মানুষ ছিল, তারই ভূত এই খ্যাপা জঙ্গলে ঘুরে বেড়ায়। আর সেই ভূতেই তো পেয়েছে প্রতুল নস্করকে। আমার মেয়েকে আর চন্দনার মেয়েকেই তো সেই ভূতে ধরেছে। হোয়াট রাবিশ! তা সেসবের সঙ্গে এই যজ্ঞের কি সম্পর্ক? শোনো দিদিমণি, ভৈরব বাবা লোকটারে তো তুমি দেখেছো। ওরে দেখে ওরকম ক্যাপা পাগল মনে হয় ঠিকই, সাল নেই সুলো নেই, ওই অবস্থায় ঘুরে বেড়ায়। কিন্তু ওই বাবা না অপার ক্ষমতা গো, বুঝলে, অপার ক্ষমতা। বাবা মুখে বলে বাবা তীকালজ্ঞ, আর বাবা সত্যি তীকালজ্ঞ। দেবী কালী, দেবী চামুন্ডা, এরকম অনেক শক্তিমন্ত্রের দেবী যাগযজ্ঞ বাবা করতে পারেন। শুধু কি তাই, এইসবের মধ্যে দিয়েই তো বাবা অনেক অশুভ শক্তি আর শুভ শক্তি যোগাযোগ স্থাপনও করতে পারেন। একমাত্র বাবাই পারবেন ভালো রাতে খারাপের দমন করতে। অনেক মানুষের ভূত, ভবিষ্যৎ, তার মধ্যে বাস করা অন্য কোনো প্রেতাত্মা, ভূত, এইসব যদি কিছু থাকে বাবা সব বলে দিতে পারেন। এই যেমন ধরো না সুধাবতীর কথা, যা কিছু হয়েছিল নিজের চোখে তো বাবা কিছুই দেখেননি, তাও বাবা সবটা জানেন। আমার কি মনে হয় জানো, এই গায়ে যা হচ্ছে, মানে প্রতুল নস্কর, আমার মেয়ে, চন্দনার মেয়ে, সবাইকে না কিছু একটাতে পেয়েছে। আর এই সুরাহা করলে একমাত্র বাবাই করতে পারবে, পুলিশ নয়। হোয়াট রাবিশ! আজকের দিনে তোমরা এসব মানো? ছাড়ো তো এইসব খ্যাপা জঙ্গল, বুড়ি কালীর মন্দির, ভৈরব বাবা এন্ড অল দ্যাট। চলো আগে থানায় চলো। রোহিতা আর এক মুহূর্ত ওখানে দাঁড়াতে দেয়নি কুন্তিবালাকে। প্রায় মিনিট 15 হাঁটার পর থানায় পৌঁছে গিয়েছিল ওরা। কিন্তু থানায় পৌঁছে রোহিতা বুঝল তার হতাশ হওয়া এখনও অনেকটা বাকি ছিল। কারণ মোট যতজন উর্দিধারী পুলিশ ওখানে উপস্থিত ছিল তখন প্রত্যেকেই প্রায় ঘুমোচ্ছে, আর নয়তো মোবাইলে চটুল নাচ গানের ভিডিও দেখছে। রোহিতা শহরের আধুনিক অল্প বয়সী মেয়ে। ওকে দেখেই সম্ভবত সবাই একসঙ্গে নড়ে চড়ে বসল। যখন সব ঘটনা সে বলতে শুরু করল পুলিশকে, প্রথমেই ওই থানার ওসি যিনি ছিলেন পুরো হাত পাকার মতো মাথা নেড়ে না করে দিলেন কমপ্লেন নিতে। রোহিতার ভাইয়ের মিসিং ডায়েরি করার ক্ষেত্রে পুলিশের সোজা বক্তব্য, এসব অল্প বয়সী ছেলে সঙ্গে আরো একটি অল্প বয়সী ছেলে জুটিয়ে হারিয়ে গেছে। নির্ঘাত তারা কোথাও গিয়ে নেশা ভাঙ করছে, এর বাইরে অন্য কিছু হতেই পারে না। শুনুন, সবাই আপনাদের মতো নয়, ঠিক আছে? এই এক মিনিট, আমাদের মতো নয় মানে কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি নয়, বলছি। এই যে আপনারা ডিউটি আওয়ার্সে আছেন অথচ গা দিয়ে ভকভক করছে মদের গন্ধ, গোটা থানাটা সিগারেটের ধোঁয়া এমন ভর্তি যেন স্মোক বম্ব ছাড়া হয়েছে।
শ্বাস নেবার উপায় নেই। এগুলো কি নিজেই এক একটা অপরাধ নয়? হ্যাঁ, তাতে কি আপনার কোনো অসুবিধা হচ্ছে? অফকোর্স হচ্ছে। আপনি তো এখন আপনার ডিউটিতে রয়েছেন। আমি এসেছি তিনটে সিরিয়াস প্রবলেম নিয়ে ডায়েরি করতে। এই অবস্থায় এখন আপনাদের পুরো টিম নেশা করে বসে আছেন। ইয়ার কি হচ্ছে? করবো কমপ্লেন? বলুন, কি কমপ্লেন করতে চান? শেষ ধমকটায় বেশ কাজ হলো। নড়ে চড়ে বসলেন চার্জে থাকা পুলিশ অফিসার। রোহিতাও যথাসম্ভব কম কথায় একে একে সবটা গুছিয়ে বলল। ওসি জয়ন্ত কর্মকার সবটা মন দিয়ে শুনে বনির বিরুদ্ধে কমপ্লেনটা নিতে খানিক আপত্তি করছিল ঠিকই, কিন্তু রোহিতা যথারীতি এবার রণংদেহী মূর্তি ধারণ করাতে কাজ হলো। ডায়েরি হলো থানায়। প্রায় সঙ্গে সঙ্গেই ওসি জয়ন্ত কর্মকার থানা থেকে বেরিয়ে পড়ল। রোহিতার তখন ক্লান্তি চোখে মুখে স্পষ্ট। খোঁড়াতে খোঁড়াতেই প্রায় গেটের কাছে এসে জিপে উঠতেই যাচ্ছে সবাই, এমন সময় রোহিতার পকেটের ফোনটা বেজে উঠল। উত্তেজিত হয়ে রোহিতা ফোনটা রিসিভ করতেই ওপার থেকে কথা বলে বনির ভাই রনি। দিদি, দিদি, তুমি বাঁচাও আমাদের। মানে কি হয়েছে তোমাদের? রাহুল এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে দিদি। মানেটা কি? অজ্ঞান হয়েছে কেন? তোমরা কোথায় এখন? আরে আমরা ওই যে বুড়িকালীর মন্দির, ওই মন্দিরটার পেছনে যে জঙ্গলটা আছে না, ওই খ্যাপা জঙ্গল না কি, সেখানেই আছি। হোয়াট? আবার খ্যাপা জঙ্গল? তোমরা খ্যাপা জঙ্গলে কেন গেছো? আরে ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম দিদি। আসার পর থেকে শুনছি যে এই জঙ্গলে নাকি ভূত আছে, অনেকেই তো বললো। তাই আমার আর রাহুলের হঠাৎই মাথায় চাপলো যে এসে দেখি কেমন ভূত আছে। আমার ভাইয়ের এত সাহস কবে হলো? তারপর কি হয়েছে? সবটা বলবো দিদি, তোমরা প্লিজ এক্ষুনি এখানে চলে এসো। আমরা এই খ্যাপা জঙ্গলে আছি, প্লিজ চলে এসো। আসছি, এক্ষুনি আসছি আমি। ফোনটা স্পিকারে দেওয়াই ছিল, তাই ওখানে উপস্থিত পুলিশ অফিসারেরা সবাই সবটাই শুনতে পেয়েছে। কুন্তিবালাও সবটা শুনেছে। আর খেপা জঙ্গলের নাম শুনে ওর মুখটাও কেমন ফ্যাকাশে হয়ে গেছে। আর এক মুহূর্ত দেরি না করে আগামী 10 মিনিটের মধ্যে ওরা খেপা জঙ্গলের সামনে গিয়ে পৌঁছল। পুলিশের জিপ ছিল, তাই বেশি সময় লাগেনি। সবে জঙ্গলের ভিতরে পা বাড়াচ্ছে এমন সময় হঠাৎ ওই নিকষ কালো অন্ধকার ভেদ করে জঙ্গলের ভিতর থেকে দাপটের সঙ্গে এসে আছড়ে পড়ল হাড় হিম করা এক তীব্র আর্তনাদ। বাঁচাও, 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 মরে গেলাম, বাঁচাও। রোহিতা আর এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে গিয়ে ঢুকল জঙ্গলের ভেতরে। পিছনে পিছনে দৌড় লাগালো কুন্তিবালাও। পুলিশরাও সবাই আর দেরি না করে ছুটল পিছন পিছন। প্রায় 15-16 মিনিট হাঁটার এবং ছোটার পর ওরা আওয়াজের একদম সামনে এসে পৌঁছল। দেখল বনি আর রাহুল দুজনে দাঁড়িয়ে রয়েছে জঙ্গলের মধ্যে। রাহুলকে দেখেই বোঝা যাচ্ছে যে ও এখন একটা ঘোরের মধ্যে আছে। দুজনেরই বিস্ফারিত চোখ ওদের থেকে হাত 10 দূরে জঙ্গলের মাটিতে। সেইখানে চিত হয়ে পড়ে রয়েছে বনি। তার সমস্ত শরীর উলঙ্গ, গায়ে একটা সুতো অবধি নেই। ওর এই নগ্ন শরীর থেকে খুবলে নেওয়া ক্ষত এখনো একদম টাটকা। আরও আশ্চর্যের ব্যাপার এই যে শুয়ে থাকা বনির মাথাটা এখন রয়েছে বাবু হয়ে বসে থাকা মাতনের কোলে। আর মাতন নিচু হয়ে বনির কপালের একটা ফেটে যাওয়া অংশ থেকে শব্দ করে চুষে খেয়ে নিচ্ছে কাঁচা রক্ত। মাতন, ও মাতন, ও মাতন মা আমার। সঙ্গে সঙ্গে ঘটে গেল আরো একটা সাংঘাতিক ঘটনা। এলো চুলে বাবু হয়ে বসে ঠিক যেভাবে মাতন বনির শরীর থেকে রক্ত চুষে দিচ্ছিল, ঠিক সেই অবস্থাতেই নিজের মায়ের ডাক শুনে মুখ তুলে তাকালো। মাতনের সেই রূপ দেখে কুন্তিবালা সহ ওখানে উপস্থিত সকলের যেন রক্ত জল হয়ে গেল। ঠিক যেন কোনো এক ক্রুদ্ধ পিশাচিনীর ক্ষোভের প্রতিফলন সেই মুখমণ্ডলে। দুটো চোখ হলুদ বর্ণ, মুখের চামড়াটা পুরো কালো, প্রায় ঠোঁটের দুপাশ দিয়ে ঝরে যাচ্ছে সদ্য খেয়ে নেওয়া কাঁচা রক্তের অতিরিক্ত ধারা। ঝোড়ো হাওয়ায় উড়ন্ত ওড়নার মতো পুলিশ অফিসার জয়ন্ত কর্মকার ওখানেই মূর্ছা গেলেন। বাকি যেসব কর্মরত পুলিশ অফিসাররা ছিলেন তারা তাড়াহুড়ো করে গিয়ে বনের মৃতদেহের দুটো পা ধরে শরীরটাকে মাতনের কবল থেকে ছাড়ানোর চেষ্টা করল।
ওদিকে রাহুল আর রনি দুজনেরই খুব সঙ্গীন অবস্থা। রোহিত আর কুন্তিবালার তখন শুধু জিঘাংশু 2 জোড়া চোখ। কি করা যায় এখন? মাতনের হঠাৎ এই ছেলেটার ওপর এত রাগ কিসের? ছেলেটা তো দিদিমণির সঙ্গে অন্যায় করেছিল, কিন্তু সে কথা তো মাতনের জানার কথা নয়। তাহলে এইভাবে ওরে শাস্তি দিল কেন মাতন? এখন তো এখানে ভৈরব বাবা থাকার খুব দরকার ছিল। ততক্ষণে ওই 2 পুলিশ অফিসার প্রচুর চেষ্টা করেও মাতনের কবল থেকে বনির মৃতদেহ উদ্ধার করতে পারল না। সবকিছুর মাঝে দাঁড়িয়ে রোহিতা তখন একেবারে কিং কর্তব্য বিমূঢ়। ঠিক এমন মুহূর্তে ঘটে গেল একটা অদ্ভুত, অবিশ্বাস্য, অলৌকিক ঘটনা। দূর থেকে শোনা গেল একটা বাঁচখাই গলা। ওম মহাকল্যৈ চ বিদ্মহে শ্মশানবাসিনী চ ধীমহি তন্নো কালী প্রচোদয়াৎ। ভৈরব বাবা! ওম মহাকল্যৈ চ বিদ্মহে শ্মশানবাসিনী চ ধীমহি তন্নো কালী প্রচোদয়াৎ। ক্রমে জঙ্গলের গভীরে এগিয়ে আসছেন ভৈরব বাবা। পরনে তার কমলা রঙের ধুতি, গলায় এখন মোটা গোটা 3 রুদ্রাক্ষের মালা। মশালের আগুনের আলোয় গনগন করছে কপালের চওড়া রক্ত তিলকটা। হাতের কবজিতেও বাঁধা রয়েছে রুদ্রাক্ষের হস্তবন্ধনী। রোহিত আর কুন্তিবালা দুজনেই খানিক বিস্মিত হয়ে গেল বাবাকে দেখে। বাবা এগিয়ে এলো ক্রমশ। ওদের দুজনের মাঝখান দিয়ে মন্ত্রপাঠ করতে করতে এগিয়ে গেল সামনের দিকে। বনির দেহটা জঙ্গলের মাটিতে পড়েছিল উত্তর পূর্ব দিকে মাথা করে। ঠিক সেইখানেই ওই মাথাটা নিজের করে তুলে নিয়ে বাবু হয়ে বসে আছে মাতন। ভৈরব বাবা ওই একই রকম মাছখাই গলায় মন্ত্রটা পাঠ করতে করতে প্রথমে এসে দাঁড়ালো ঠিক বনির পায়ের কাছে। তারপর মন্ত্রোচ্চারণ করা থামিয়ে মাটি থেকে একটা ছোট গাছের ডাল তুলে নিয়ে কি যেন একটা অন্য মন্ত্র একদম নিজের মনে বিড়বিড় করতে করতে বেশ বড় একটা বৃত্ত আঁকলো মাটিতে। কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সহস্রধা নমস্তুতে। তারপর গাছের ডালটা নিজের কপালে আর চিবুকে বার 3 ঠেকিয়ে পাশে ছুঁড়ে ফেলে দিল। তারপর বসে পড়ল ওই বৃত্তের ভেতরে। এবার ভৈরব বাবা যেটা করল সেটার জন্য একদম প্রস্তুত ছিল না ওখানের কেউ। সুধাবতী, খুব কষ্ট হচ্ছে মা? সুধাবতী মা, খুব কষ্ট হচ্ছে না গো তোমার? মাতন এখনো অবিচল। নিচু হয়ে বনির কপাল ছেড়ে এবার কাঁধের খানিকটা খাবলানো অংশে জিভ বোলাচ্ছে। ও সুধাবতী মা, বলো না গো, খুব কষ্ট হচ্ছে না তোমার? এবার মাতন মুখ তুলে চাইল। ওর ওই হলুদ বর্ণা চোখ দিয়ে প্রথমে চারপাশে দাঁড়িয়ে থাকা সকলের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে নিয়ে একদম শেষে ভৈরব বাবার দিকে তাকিয়ে স্থির করল তার চঞ্চল দৃষ্টি। ও মা, ও মা, বলো না, বুকের ভিতরটা তোলপাড় করছে না তোমার? হঠাৎ মাতন নিজের কোলের মধ্যে থেকে বনির মাথাটা সরিয়ে দিয়ে ওর চুলের মুঠি ধরে উঠে দাঁড়ালো। মাত্র 11 বছরের এই শিশু তখন এমনভাবে একটা পূর্ণবয়স্ক পুরুষ মানুষের মৃতদেহের অন্তত অর্ধেকটা ভার বহন করে আছে যেন সেটা একটা খেলনার পুতুল। এইবার মাতন প্রথম মুখ খুলল। সম্পূর্ণ অচেনা, তুলনামূলক পরিণত সেই কণ্ঠ। না, বুকের ভেতর বলে আমার কিচ্ছু নেই। আসবে কোত্থেকে? সে তো ছিঁড়ে ফুঁড়ে খেয়েছে। জানি গো মা, আমি জানি। না, তোরা জানিস না। জানে শুধু তারা যারা পুরুষ মানুষদের হাতে মরেছে। না গো মা, আমিও জানি, আমি বুঝি মাগো। আচ্ছা, একটা কথা কইবে, ওই রাতে এই জঙ্গলে তুমি কি করতে এসেছিলে গো মা? মাতন আবার চুপ। হাতের মুঠোটা আলগা করে দিল। তাই বনির মাথাটা ছেড়ে যেতেই ভারী শরীরটা ধপ করে পড়ল মাটিতে। মাতন নিজেও এবার ধপ করে বসে পড়ল মাটিতে। আমার বৌদি তখন পোয়াতি, সবাই গেছে জলসা দেখতে। বলেছিল, ঠাকুরজি, কামিনী ফুল কোথায় পাওয়া যায় বলতো? আমার বাপের বাড়ির পাশেই ও গন্ধ ছিল ভর্তি। কতদিন পাইনি সে ঘ্রাণ, পেতে বড় মন চায়। ও, ওই ফুল খুঁজতে এসেছিলে মা? হ্যাঁ, ভেবেছিনু
বৌদি জলসা থেকে ফিরলেই তার খোঁপায় গুজে দেব। পোয়াতি মেয়ে মানুষের কোনো মনের ইচ্ছে অপূর্ণ রাখতে নেই যে। কিন্তু কিন্তু তখনই কিন্তু এই যে এই এই মিনি সেটার দাদু, এই মিনি সেটারই দাদু ছিল সেই অমানুষ ইতরটা। আমাকে আমাকে ছিঁড়ে ঘুরে খেলো, নাতিটাও তাই হয়েছে। ডবকা মেয়ে মানুষ দেখলেই জিভে লাল ঝরে, তাদের খামলে ধরে, দাঁত বসিয়ে দেয় গায়ে। দিয়েছি দিয়েছি শেষ করে দিয়েছি। তাই ঠিক তেমন করে যেমন করে এ দাদু সেদিন আমাকে মেরেছিল। আমার আমার আর তানপুরা শেখা হলো না। কত অঙ্ক শিখেছিলাম, সেসব আর কাউরে শেখানো হলো না। ভেবেছিলাম গায়ের মেয়ে মানুষদের সেসব শেখাবো, হলো না হলো না হলো না, কিচ্ছুটি হলো না। কিন্তু তুমি প্রতুল নস্করকে কেন ধরলে মা? আর এই বাচ্চা মেয়ে দুটোই বা কি ক্ষতি করেছিল? প্রতুল নস্করের স্বভাব ভালো না, চকচকানি আছে ওর, আরো ভালো হবে না। মরুক মরুক, জ্বলে পুড়ে মরুক সারা জীবন। দেখুক দেখুক কেমন লাগে। আর এই মাতন, যাকে ভর করে এইসব করলে তুমি, আর ওর বন্ধু, এরা দুজনেই রোহিণী জাতিকা। 70 বছর ধরে অপেক্ষা করে পেয়েছি এদের। আর তার মধ্যে ওই ছেমরিটা ভীতু, তাই ওকে দিয়ে আর হলো না। কিন্তু এই মাতন খুব সাহসী, সত্যবাদী, কর্মঠ রোহিণী জাতিকা যেমনটা তুমি ছিলে, তাই তো মা। আর একটাও কথা বলেনি মাতন। তারপর বসেছিল, হঠাৎ দু চোখ বুজে শুয়ে পড়ল মাটিতে। ভৈরব বাবা শুধু কুন্তিবালাকে বলল, কিছুক্ষণ পরে মেয়েকে তুলে নিয়ে যেও মা। মাতনের তারপর কোনো শাস্তি হয়নি বনিকে খুন করার জন্য। যেহেতু পুলিশ কর্মীরা সামনেই ছিল, তাই কাজটা সহজ হয়। রোহিতার অনুরোধে বনির মৃত্যুটা জঙ্গলি পশুর অত্যাচারের কারণ হিসেবে বিবৃতি দেওয়া হয়। চন্দনার মেয়ে প্রিয়াঙ্কার মাতন দুজনেই পরে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায়। অজ্ঞাত কোনো কারণে কুন্তিবালার স্বামীর পঙ্গুত্ব অর্ধেকটা হলেও ভালো হয়ে গিয়েছিল পরবর্তী 1.5-2 বছরে। বনির ভাই রনি তারপর থেকেই কেমন যেন অতিরিক্ত শান্ত আর চুপচাপ হয়ে গিয়েছিল। কিন্তু ওর দাদার মৃত্যুর প্রকৃত কারণ কখনো কাউকে বলেনি। আর রোহিতা সেই রাতে খেপা জঙ্গল থেকে ফেরার পরদিন সকালে আবার একবার গিয়েছিল বুড়ি কালীর মন্দিরের কাছে। তারপর হাঁক পেরে ভৈরব বাবাকে ডেকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা বাবা, কালীর ওই মন্ত্রটা তাহলে এরা সবাই কেন পড়তো? এটা কি ওই সুধাবতীর ওদের উপর ভর হবার লক্ষণ? না, ওটা আমারই তন্ত্রগুণের সুফল। বহুদিনের সাধনার ফলে আমি জানতাম যে সুধাবতী একদিন জাগবেই। সে খুঁজে বেড়াচ্ছে উপযুক্ত কোনো রোহিণী জাতিকা। তাই এই গায়ে কারোর উপর ক্রোধান্বিত অতিলৌকিক শক্তির দৃষ্টি পড়লেই আমারই তন্ত্র বলে তারা ওই মন্ত্রটা পাঠ করতে শুরু করত। ওটা কি মন্ত্র বাবা? কালী গায়ত্রী মন্ত্র। ওটা পাঠে কারো ক্ষতি হয় না, অশুভ শক্তির যে কোনো প্রভাব ওতে কেটে যায়। এত অবধি কথা হবার পর ভৈরব বাবাকে প্রণাম করে রোহিতা চলে যাচ্ছিল। হঠাৎ ভৈরব বাবা রোহিতাকে পিছু ডেকে বললেন, মা শোনো। বলুন বাবা। আপনি নয়, তুমিই বলো মা। ওটাই বড় আপন লাগে, সবাই আমায় তাই বলে। তুমি তুমি আমার একটা কাজ করে দিতে পারবে মা? হ্যাঁ বলো বাবা। এ গাঁয়ের উত্তর প্রান্তে আমার বাপের ভিটের 6 বিঘা জমি আছে। তুমি ওটা কোনো বিদ্যালয়ের উদ্যোক্তাদের দান করে দেবার ব্যবস্থা করে দিতে পারো?
আমি সাধু সন্ত মানুষ, আমি ওসবের কিছু বুঝি না মা। হ্যাঁ, কেন পারবো না? সময় লাগবে, কিন্তু পারবো। আর তাতে তোমার স্বাক্ষর লাগবে কিন্তু। সে না হয় দেব মা। তা বাবা, যার জমিতে স্কুল হয় সাধারণত তার নামেই কিন্তু স্কুলটা হয়। তোমার ভালো নামটা যদি... না মা, আমার নামে নয়। যদি তারা নাম জানতে চান তবে তবে বরং একটা অন্য নাম বলো। কি নাম বাবা? বলে দেব মা। তারপর সর্বসাকুল্যে 1.5 বছর লেগেছিল ছোট্ট একটা স্কুল তৈরি হতে। সেই স্কুলটা তৈরি হয়ে যাবার পর পুরো নিকশপুর গ্রামের আর কেউ কোনোদিন ভৈরব বাবাকে দেখতে পায়নি। বুড়ি কালী মন্দিরের মা অবহেলাতেই বুড়ি হতে থাকেন আরও। আর ওই মন্দির থেকেই প্রায় 150 ক্রোশ দূরে একদম নতুন ঝকঝকে রঙে ডানা মেলে উঠতে শুরু করে সুধাবতী বালিকা বিদ্যালয়। কেমন লাগলো শ্রোতা বন্ধুরা? কমেন্ট বক্সে কিন্তু নিজেদের মতামত অবশ্যই জানাবে। আর হ্যাঁ, ভালো লেগে থাকলে তোমাদের নিশিডাক চ্যানেলকে আরেকটু আপন করে নিতে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিতে ভুলো না। সঙ্গে বন্ধুদের সাথে শেয়ারটাও না হয় করে দিও। কোনো এক গল্পে আমাদের সবার প্রিয় ফেলুদা তোপসেকে বলেছিলেন, শীতকালে রহস্যটা বেশ ভালোই জমে। কি বলিস তোপসে? এরকমই কোনো এক শীতের বিকেলে শুরু হয়েছিল নিশিডাক গল্পের আড্ডা। দেখতে দেখতে পার করে গেল 3.5 বছর। আছে আছে টেলিপ্যাথির জোর আছে। হ্যাঁ, টেলিপ্যাথির জোর ছিল কিংবা ছিল না বলা মুশকিল, কিন্তু যেটা ছিল সেটা শ্রোতা বন্ধুদের ভালোবাসা। আর তাই 3.5 বছরের যাত্রাপথ পেরিয়ে নিশিডাক গল্পের আড্ডা আজকে হয়ে উঠেছে 64,000 সদস্য সংখ্যার একটি পরিবার। তাই নিশিডাক গল্পের আড্ডায় আমরা হাজির হই প্রত্যেক সোমবার আর শুক্রবার রাত ঠিক 8টায়, আবার কোনো সপ্তাহে বুধবার রাত ঠিক 8টায়, নতুন নতুন রহস্য রোমাঞ্চক গল্প নিয়ে। তাই শুনতে থাকো নিশিডাক গল্পের আড্ডা।